সশস্ত্র সমর্থন রাষ্ট্রীয় সালাম দিবে সশস্ত্র নামানো পরে নামেন ভাই এবারে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মোনাজাত অনুষ্ঠিত হবে। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله 26 মার্চ এই মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে আপনার মহান দরবারে হাত তুলেছি। আপনি আমাদের সকলকে মেহেরবানি করে ক্ষমা করুন। ইয়া আল্লাহ, ৭১-এর মহান মুক্তিযুদ্ধে যারা শাহাদত বরণ করেছিলেন, দেশ মাতৃকার জন্য যারা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন, তাদের সকলকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করুন।
মাওলা, ফরিয়াদ আপনার দরবারে যারা 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং 24-এর গণ অভ্যুত্থানে শাহাদত বরণ করেছিলেন, তাদেরকে আপনি জান্নাতুল ফেরদাউস, এবং যারা আহত হয়েছিলেন তাদেরকে দ্রুত সুস্থতা দান করুন। ইয়া আল্লাহ, বিশেষ করে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আপনি জান্নাতুল ফেরদাউস এর উচ্চ মাকাম দান করুন। মাওলা, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করুন। তাদের উভয়কে আপনি জান্নাতে একত্র করে দিন। ইয়া আল্লাহ, ফরিয়াদ আপনার দরবারে মাওলা, আমাদের দেশের উপর আপনি আপনার খাস রহমত বর্ষণ করুন। ইয়া আল্লাহ, দেশ পরিচালনার নতুন যে দায়িত্ব আপনি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাঁধে ন্যস্ত করেছেন, তার হাতকে আপনি শক্তিশালী করে দিন। ইয়া আল্লাহ, তার মন্ত্রী পরিষদ এবং তিনি যে দায়িত্ব পেয়েছেন, তিনি যেন অত্যন্ত যোগ্যতার সাথে দেশ পরিচালনা করতে পারেন, সেই তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আপনার রহমত ও বরকত দিয়ে আমাদের দেশটাকে আপনি ভরপুর করুন। ওয়াসাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস পালন করছে জাতি গভীর শ্রদ্ধা ভরে, এবং যেই ভাব গাম্ভীর্যের মাধ্যমেই আসলে সেই দিবস পালন করা হচ্ছে। দিবসের শুরুতেই 31টি তোপধ্বনি দেওয়া হয়েছে। সেই তোপধ্বনির মাধ্যমেই আজকের যেই মহান স্বাধীনতা দিবস, সেই স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। তারপরেই আমরা দেখেছি জাতীয় স্মৃতিসৌধে বীর সন্তানদের স্মরণ করে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, এবং তার সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয়ভাবে সম্মাননা জানানোর পর প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপির চেয়ারম্যান হিসেবে তিনি দলীয় পক্ষ থেকে, অর্থাৎ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে তিনি শ্রদ্ধা জানিয়েছেন, এবং তার সঙ্গে তার যে মন্ত্রণালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীরা ছিলেন, এবং সেখানে আমরা দেখেছি দোয়া করেছেন। এবং এই মুহূর্তে আসলে আপনারা যেটি দেখতে পাচ্ছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন অন্যান্য যেই নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে কৌশল বিনিময় করছেন, এবং তারপরেই মূলত অন্যান্য যেই রাজনৈতিক দল, যেই বাংলাদেশের অন্যান্য যে কূটনৈতিক ব্যক্তি সহ শুরু করে গুরুত্বপূর্ণ যে ব্যক্তিরা রয়েছেন তারা শ্রদ্ধা জানাবেন। এবং এই মুহূর্তেও আসলে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে কৌশল বিনিময় করছেন, আসলে বীর শহীদদের স্মরণ করছেন, সেই সঙ্গে এখানে যারা উপস্থিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা তাদের সঙ্গে কৌশল বিনিময় করছেন। তাদের যেই ত্যাগের বিনিময়ে আজকের যেই বাংলাদেশ, সেই বাংলাদেশের যেই পথ চলা কিংবা আজকের যে স্বাধীন বাংলাদেশ কিংবা স্বাধীনতা পাওয়া, তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন এবং তাদেরকে গভীরভাবে স্মরণ করছে জাতি। এবং সেই স্মরণের মুহূর্তেই ঠিক 6টা বাজার পরপরই আমরা দেখেছি সাফারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে স্মৃতিসৌধের যেই বেদি রয়েছে সেই বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং তারপরেই এই প্রধানমন্ত্রী তারেক রহমান তার দলীয় পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়েছেন, এবং তারপরেই আমরা দেখেছি কিছুক্ষণ দাঁড়িয়ে মোনাজাত করতে বীর শহীদ যারা শহীদ হয়েছেন, যারা দেশের জন্য জীবন দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনায় এবং তাদের যে মুক্তিযোদ্ধারা আছেন তাদের যে সুস্থতা কামনায় দোয়া করা হয়েছে। এবং দোয়ার পরেই আমরা দেখেছি প্রধানমন্ত্রী তারেক রহমান কৌশল বিনিময় করেছেন বিভিন্ন তার যেই রাজনৈতিক দলের নেতাকর্মীরা রয়েছেন, সেই সঙ্গে যেই বীর মুক্তিযোদ্ধারা এখানে আছেন সেখানেই তারা শ্রদ্ধা জানিয়েছেন। তার
তারপরেই মূলত যেই অন্যান্য যে রাজনৈতিক দলের নেতারা সহ রাষ্ট্রের যেই গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আছেন তারা শ্রদ্ধা জানাবেন এবং একে একে শ্রদ্ধা জানানোর পর সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। তারপরেই আসলে সাধারণ মানুষ আসবেন একে একে এবং তারা তাদের যে শ্রদ্ধা সেই শ্রদ্ধা নিবেদন করবেন এবং এরপরেই প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন এবং সেখানে তিনি শ্রদ্ধা জানাবেন এবং তারপরেই যে পুরাতন বিমানবন্দরে প্যারেড গ্রাউন্ডে যে কুচকাওয়াজ সেই কুচকাওয়াজে তিনি অংশ নেওয়ার কথা রয়েছে এবং জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণের অবস্থা যদি বলতে হয় এখন যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আছেন তারা শ্রদ্ধা নিবেদন করছেন এবং তারপরেই খুলে দেয়া হবে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করার পর উন্মুক্ত করে দেয়া হবে। তারপরেই আসলে একে একে যেই সাধারণ মানুষ আছেন তারা এসে শ্রদ্ধা জানাবেন এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে আশেপাশের যে এলাকা রয়েছে সেই এলাকায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে শুরু করে অন্যান্য যেই সাধারণ মানুষ রয়েছেন তারাও এসে অপেক্ষা করছেন জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এবং সেই সঙ্গে সরকার দলের পক্ষ থেকে বিশেষ করে বিএনপির পক্ষ থেকে যে শ্রদ্ধা নিবেদন জানানো হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেই সেই শ্রদ্ধা জানানো হয়েছে। তারপরে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জামাত ইসলামীর পক্ষ থেকেও শ্রদ্ধা জানানোর কথা রয়েছে, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও শ্রদ্ধা জানানোর কথা রয়েছে এবং তারা সেই শ্রদ্ধা জানাবেন এবং শ্রদ্ধা ভরে স্মরণ করবেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের যারা ৭১-এ শহীদ হয়েছে এই জাতিকে স্বাধীন করতে, অর্থাৎ যেই মহান মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছিলেন সেই শহীদদের স্মরণ করবে। একে একে এখন গুরুত্বপূর্ণ যে ব্যক্তিরা রয়েছেন তারা কিন্তু শ্রদ্ধা জানাচ্ছেন এবং শ্রদ্ধা জানিয়ে তারা নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মরণ করছেন এবং সেই স্মরণ করেই তারা যেই মুহূর্ত সেই মুহূর্তটিকে আসলে ধরে রাখছেন। বিশেষ করে এই যে স্বাধীনতা অর্থাৎ যেই আজকে ২৬শে মার্চ ১৯৭১ সালের এই দিনে এই ভোরেই যেই নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী তারা সেই যেই নিরস্ত্র বাঙালির উপর যেই যে অতর্কিত হামলা চালিয়েছিল সেই হামলায় যারা শহীদ হয়েছেন তাদের স্মরণ করছেন। আমরা এই মুহূর্তে আসলে দেখতেই পাচ্ছি এবং আপনারাও নিশ্চয়ই সময় টেলিভিশনের স্ক্রিনে দেখতেই পাচ্ছেন জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে উপস্থিত আছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, তার সঙ্গে জামাত ইসলামের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত আছেন, সেই সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম উপস্থিত হয়েছেন। তারা প্রথমে আসলে বিরোধী দলের পক্ষ থেকে জাতীয় সংসদে শ্রদ্ধা নিবেদন করবেন এবং তার পরে যেই আলাদা আলাদা তাদের যে রাজনৈতিক দল রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হবে। আমরা দেখতে পাচ্ছি যে মুক্তিযোদ্ধার পরিবার এবং মুক্তিযোদ্ধারা সহ তারা শ্রদ্ধা নিবেদন করছেন এবং তারা শ্রদ্ধা নিবেদন করার পরে আরও যে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন তারা শ্রদ্ধা নিবেদন করবেন। সেই তারপরেই আসলে মূলত যে রাজনৈতিক দলের নেতাকর্মীরা আছেন তারা শ্রদ্ধা জানাবেন এবং তারপরে যে সাধারণ মানুষ তারা কিন্তু শ্রদ্ধা জানাবেন। আমরা দেখেছি আশেপাশের এলাকায় সাধারণ মানুষ অপেক্ষা করছেন শ্রদ্ধা জানানোর জন্য এবং যদি একটু বলে রাখি ঠিক ৬টার পর কিন্তু রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির পক্ষ থেকে ৭১-এর বীর সন্তানদের স্মরণ করে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তারপরেই অন্যান্য যে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন বিশেষ করে বিএনপির পক্ষ থেকে এবং তারপরেই অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তারা শ্রদ্ধা নিবেদন করছেন এই মুহূর্তেও। এবং সেই সঙ্গে দেখেছি আমরা তারেক রহমানের সঙ্গে অন্যান্য যেই মন্ত্রণালয়ের যেই মন্ত্রীরা ছিলেন তারা ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন এবং অন্যান্য এবং আরও বেশ কয়েকটি মন্ত্রণালয়ের যে মন্ত্রীরা তারা ছিলেন তারা সহই আসলে তাদের যেই শ্রদ্ধা সেই শ্রদ্ধা নিবেদন করেছেন। এই মুহূর্তে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে এবং মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে এবং তারা শ্রদ্ধা নিবেদন করছেন জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে এবং
দেখছেন অবশ্যই টেলিভিশন স্ক্রিনে দেখা যাচ্ছে যে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে এবং মুক্তিযোদ্ধারা তারা শ্রদ্ধা জানাচ্ছেন এবং তারপরে অন্যান্য যেই রাজনৈতিক দলের নেতারা রয়েছেন তারা জানাবেন। আমরা দেখেছি যে বিএনপির পরেই আমরা দেখেছি যে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ রয়েছেন, বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও ছিলেন। যেহেতু আসলে বিরোধী দলের পক্ষ থেকেই শ্রদ্ধা জানাবেন এবং জামাত ইসলাম এই প্রথমেই আসলে তারা এসেছেন শ্রদ্ধা জানাতে, তারা জাতির বীর সন্তানদের প্রতি এবার শ্রদ্ধা জানাবেন এবং শুরুতেই কিন্তু শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সেই সঙ্গে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং তারপরেই প্রধানমন্ত্রী যাবেন জিয়া উদ্যানে, সেখানে সাবেক প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাবেন। এই মুহূর্তে আমরা আসলে দেখছি যে প্রধান বিরোধী দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হচ্ছে এবং পাশেই যে মুক্তিযোদ্ধা পরিবারের কথা আমরা বলছিলাম, সেই মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে এবং পাশেই জামাতে ইসলামীর পক্ষ থেকে দোয়া পরিচালনা করা হচ্ছে। সেখানে উপস্থিত আছেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির এবং জাতীয় সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, তার সঙ্গে উপস্থিত আছেন জামাতে ইসলামীর অন্যান্য যেই নেতৃবৃন্দ রয়েছেন, তাদেরকে সঙ্গে নিয়েই কিন্তু শ্রদ্ধা জানাচ্ছেন প্রধান বিরোধী দলীয় নেতা এবং তার সঙ্গে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকেও আমরা দেখেছি এবং বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের পক্ষ থেকেও জানানো হচ্ছে। আমরা দোয়া দেখেছি এবং দোয়া করেই বের হচ্ছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা। আমরা দেখছি যে এই মুহূর্তে শ্রদ্ধা নিবেদন করছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের পক্ষ থেকে মুক্তিযুদ্ধ মন্ত্রী আজম খান এবং প্রতিমন্ত্রী ইশরাক হোসেন উপস্থিত আছেন, তারা শ্রদ্ধা জানাচ্ছেন এবং বিভিন্ন বাহিনীর পক্ষ থেকেও কিন্তু শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে এবং বিভিন্ন যেই সশস্ত্র বাহিনী থেকে শুরু করে অন্যান্য যেসব বাহিনী আছেন তারাও কিন্তু বীর শহীদদের স্মরণ করছে গভীরভাবে। তারা সেই স্মরণ করেই কিন্তু জাতীয় স্মৃতিসৌধের মূল বেদিতে শ্রদ্ধা জানাচ্ছেন এবং বিভিন্ন কূটনৈতিকদের আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন কূটনীতিকরাও বাঙালির যে বীর শহীদরা রয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। একে একে কেউ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন তারা শ্রদ্ধা জানাচ্ছেন এবং আরও যে ব্যক্তিরা অপেক্ষায় আছেন তারা শ্রদ্ধা জানাবেন এবং জাতীয় স্মৃতিসৌধের বাইরের অবস্থা যদি বলতে হয়, বাইরেও কিন্তু ব্যাপক পরিমাণ মানুষ অপেক্ষা করছেন শ্রদ্ধা জানানোর জন্য, সবাই হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন। তারা যেহেতু আসলে এখনও প্রধানমন্ত্রী এখান থেকে বের হয়নি এবং এই মুহূর্তে দেখছেন যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হচ্ছে নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের নেতৃত্বে এবং সেই সঙ্গে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হচ্ছে। মুক্তিযুদ্ধ মন্ত্রী উপস্থিত আছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং সেই সঙ্গে একই সঙ্গে পাশেই জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হচ্ছে এবং আমরা এই মুহূর্তে যেটি আসলে দেখছি যে বের হচ্ছেন অন্যান্য যেই নেতারা রয়েছেন, অন্যান্য রাজনৈতিক দলের নেতা থেকে শুরু করে সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষ যাচ্ছেন শ্রদ্ধা জানাতে এবং একে একে আসছেন তারা শ্রদ্ধা জানাচ্ছেন। বাংলাদেশের মুক্তির সংগ্রাম একক কোনো ব্যক্তির অর্জন নয়, লাখ লাখ মানুষের ত্যাগের সম্মিলিত ফল। তবে স্বাধীনতার ঘোষণার ঐতিহাসিক কাজটি করেছিলেন একজন মেজর। ইতিহাসের অগ্নি পরীক্ষায় সেই সূর্যনায়ক জিয়াউর রহমান। তার স্বাধীনতার ঘোষণা স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে। শুরু হয় বাঙালির প্রতিরোধ যুদ্ধ। ইমরুল হাসানের রিপোর্ট। ৭১-এর ২৫শে মার্চ রাতে পাকিস্তান হানাদার বাহিনী রাতের অন্ধকারে ঝাঁপিয়ে পড়ে নিরস্ত্র বাঙালির উপর। অপারেশন সার্চ লাইটের নামে ঢাকাসহ সারা দেশে চালায় গণহত্যা। রাজনৈতিক নেতৃত্বের অনুপস্থিতিতে দিক নির্দেশনাহীন জাতির দিশারি হয়ে দৃশ্যপটে আসেন এক মহানায়ক, মেজর জিয়াউর রহমান। ২৬শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যার কণ্ঠে ভেসে আসে স্বাধীনতার ঘোষণা।
জিয়াউর রহমানের স্বাধীনতার এই ঘোষণা ঘোরতর দুর্দিনে অন্ধকারের বুক চিরে আলোকবর্তিতা হয়ে ওঠে। মুক্তিকামী জনতার মধ্যে ছড়িয়ে পড়ে পরাধীনতা থেকে মুক্তির স্লোগান। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে যায় সেই স্লোগান। পুরো হতবিহ্বল যে জাতি, যে যারা পাক সামরিক বাহিনীর গণহত্যার অভিযানে একেবারে নিষ্প্রভ হয়ে পড়েছিল, ম্রিয়মাণ হয়ে পড়েছিল এবং ভাবতে শুরু করেছিল তাদের বোধহয় আর কোনো আশা ভরসা নাই, সেই অবস্থার মধ্য দিয়ে জিয়াউর রহমানের ঘোষণাটা তাদের মধ্যে একটা আশার প্রদীপ জ্বেলেছে, একটা নতুন করে আবার লড়াই করার, প্রতিরোধ করার যে স্পৃহা, সেই স্পৃহাটা তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে। স্বাধীনতা ঘোষণা দেওয়ার আগে 25শে মার্চ মধ্যরাতে প্রথম বাঙালি কর্মকর্তা হিসেবে পাকিস্তান সামরিক বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করেন 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড জিয়াউর রহমান। আটক করা হয় ইউনিট কমান্ডার কর্নেল জানজুয়াকে। বাঙালি কর্মকর্তা ও সৈনিকদের নিয়ে চট্টগ্রাম থেকে শুরু হয় মেজর জিয়ার প্রতিরোধ যুদ্ধ। তার পথ অনুসরণ করে মুক্তিযুদ্ধে নামে অন্যান্য ইউনিটের বাঙালি কর্মকর্তারাও। স্বাধীনতার ঘোষণা এবং সামরিক প্রতিরোধ মনোবলহীন জাতিকে করে উজ্জীবিত। জিয়াউর রহমানের বেতার কণ্ঠস্বর কেবল একটি ঘোষণাই ছিল না, ছিল প্রতিরোধের সম্মিলিত সংকল্পের রূপান্তর। যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাংলার আপামর জনতা। মুক্তিযোদ্ধাদের বীরত্ব, সাহসিকতা, ত্যাগ, দেশপ্রেম, এটাকে কিছুতেই ছোট করা যাবে না। জিয়াউর রহমানের এই ঘোষণার মধ্য দিয়ে জিয়াউর রহমানের নামটা বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে গেল। এই একটি মাত্র ঘোষণার মধ্য দিয়ে তিনি তখনকার 7.5 কোটি মানুষের কাছে পরিচিত হয়ে উঠলেন। এটাই তাকে একটা ক্যারিশমা জুগিয়েছে এবং ক্যারিশমাটা আমাদের মতো দেশের জন্য, নেতৃত্বের জন্য খুবই প্রয়োজন। জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা মুক্তির জন্য বাঙালির সংগ্রামকে বিশ্বব্যাপী মনোযোগের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। স্বাধীনতার ঘোষণা দিয়ে মেজর জিয়া থেমে থাকেননি, নিজেও ঝাঁপিয়ে পড়েন সম্মুখ সমরে। যুদ্ধের প্রাথমিক পর্যায়ে 1 নম্বর সেক্টরের পরে 11 নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন তিনি। মুক্তিবাহিনীর 1ম ব্রিগেড জেট ফোর্সের প্রধান হিসেবে যুদ্ধ পরিচালনা করেন এই বীর সেনা। যুদ্ধে জীবন বাজি রেখে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ভূষিত হন বীর উত্তম খেতাবে। টানা 9 মাসের সশস্ত্র সংগ্রামের পর অর্জিত হয় কাঙ্ক্ষিত বিজয়। পৃথিবীর বুকে জায়গা করে নেয় স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। ইমরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনায় এ পর্যন্ত উদ্ধার হয়েছে নারী, শিশু সহ 23 মরদেহ। স্বজন হারানোর আহাজারিতে ভারী হয়ে ওঠে ফেরিঘাট এলাকা। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠন হয়েছে আলাদা 2টি তদন্ত কমিটি। নির্দেশ দেওয়া হয়েছে 3 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের। আশিকুর রহমানকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন রায়দুল ইসলাম শুভ। ঈদের আনন্দ শেষে যে যাত্রা ছিল কর্মস্থলে ফেরার, সেই পথেই থেমে গেল বহু মানুষের জীবনের গল্প। পদ্মা পাড়ে ভেসে উঠল অগণিত ভঙ্গ স্বপ্ন, অপূর্ণ প্রতিশ্রুতি আর না বলা বহু কথা। উদ্ধারকারী জাহাজ হামজার টানা 6 ঘন্টার চেষ্টার পর বুধবার রাত 11টার দিকে অবশেষে ভেসে ওঠে ডুবে যাওয়া বাসটি। এরপর একটি একটি করে বের করা হয় নারী, শিশুসহ 18 জনের মরদেহ, যার সংখ্যা আরও বাড়বে বলে জানায় উদ্ধারকারী সংস্থাগুলো। দৌলতদিয়া ফেরিঘাট হয়ে ওঠে এক শোকের বিস্তীর্ণ প্রান্তর। স্বজন হারানোর আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। রাতে ঘটনাস্থলে ছুটে আসেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী, সঙ্গে ছিলেন সচিব সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। হামজা উদ্ধারকারী জাহাজ, সেই জাহাজটি আমাদের খুব দ্রুত সময় 5:40-40-এর মধ্যে এখানে এসে উদ্ধার কাজ শুরু করেছে। আপনারাও তারপর থেকে আছেন, আমরাও যত তাড়াতাড়ি সম্ভব আসার চেষ্টা করেছি এবং এর মধ্যে একটি ঝড় এখানে আপনারা দেখেছেন সবাই। অনেকেই এখানে উদ্ধার কাজও অনেক সময় ব্যাহত হয়েছে। মর্মান্তিক দুর্ঘটনায় নৌ পরিবহন মন্ত্রণালয় এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে গঠন করা হয়েছে পৃথক 2টি তদন্ত কমিটি। 3 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে আমাদের রাজবাড়ী জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। তারা 3 কার্যদিবসের মধ্যে আমাদেরকে রিপোর্ট দেবেন। নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওয়াহিদুল ইসলামের নেতৃত্বে 5 সদস্যের তারাও আমাদেরকে 3 কার্যদিবসের মধ্যে রিপোর্ট দেবেন। মহান স্বাধীনতা দিবসে চলছে সর্বস্তরের মানুষের পুষ্পস্তবক অর্পণ। বিস্তারিত জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধে আছেন সহকর্মী শাতিলা শারমিন। প্রথমে যাচ্ছে তার কাছে। শাতিলা,
আমন্ত্রণ জানাচ্ছি স্মৃতিসৌধ থেকে। আমরা 6টার কিছু পরে দেখেছি রাষ্ট্রীয় যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতায় প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং পরে প্রধানমন্ত্রী তারেক রহমান আসলে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতির বীর শহীদদের প্রতি। সারা দেশ জুড়েই যে আয়োজন, সেই আয়োজনের যে প্রথম আনুষ্ঠানিকতাটা কিন্তু শেষ হয়েছে এবং তারেক রহমান তার মন্ত্রী পরিষদের সদস্যদেরকে নিয়েও কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছেন। দলের যে স্থায়ী কমিটির সদস্য রয়েছে বিএনপির, তাদেরকে নিয়েও তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি বিশেষ মোনাজাত করেছেন 71-এ যারা শহীদ হয়েছেন সেই বীর শহীদদের প্রতি এবং তিনি মোনাজাত করেছেন, দোয়া চেয়েছেন, মাগফিরাত কামনা করেছেন 90-এর যে গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে এবং তিনি দোয়া চেয়েছেন 24-এ যারা শহীদ হয়েছেন তাদের জন্য, তাদের মাগফিরাত কামনায়। এছাড়া তিনি 24-এ যারা আহত রয়েছেন তাদের জন্য কিন্তু, তাদের সুস্থতার জন্য কিন্তু মোনাজাত করেছেন। এরপরে রাষ্ট্রীয় যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতা শেষ হলে তিনি শুভেচ্ছা বিনিময় করেছেন। উপস্থিত যে লোকজন রয়েছে, অর্থাৎ বিশেষ যে ব্যক্তিবর্গ রয়েছে রাষ্ট্রের, তাদের প্রতিও কিন্তু তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তিনি যে রাষ্ট্রের যারা আসলে এই দেশে যারা প্রতিনিধি হিসেবে কাজ করছেন, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রয়েছেন, তারা উপস্থিত ছিলেন স্বাধীনতা দিবসের এই প্রথম প্রহরে এবং তখন কিন্তু তাদের সাথেও তিনি কুশল বিনিময় করেছেন। আমরা দেখেছি যে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় যারা অংশ নিয়েছেন তারা ধীরে ধীরে এই স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন। এখন সর্বসাধারণের জন্য স্মৃতিসৌধ প্রাঙ্গণ খুলে দেওয়া হয়েছে। খুলে দেওয়ার পরে আসলে আমরা দেখতে পাচ্ছি মূলত এখন যারা শ্রদ্ধা নিবেদন করছেন তাদের মধ্যে রয়েছেন বেশিরভাগই আসলে রাজনৈতিক দলের নেতাকর্মী অথবা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে তাদের প্রতিনিধিরা। সর্বসাধারণের যে আনাগোনা, সেই আনাগোনাটা হয়তো আর একটু আলো ছড়ালে, অর্থাৎ আমরা 7টার দিকে আসলে সাধারণ মানুষকে ঢুকে আসতে দেখব। আমরা দেখতে পাচ্ছি যে এখন বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন তারা যেমন এসেছেন, তেমনি জামায়াতের নেতাকর্মীরা রয়েছেন, তারা এই স্মৃতিসৌধে উপস্থিত হয়েছেন। আমরা এনসিপির নেতাকর্মীদের দেখেছি এখানে উপস্থিত হতে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম শ্রদ্ধা নিবেদন করেছেন এখানে। জামাতের আমির ডক্টর শফিকুর রহমানও এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। এরপরে আসলে ধারাবাহিক যে আনুষ্ঠানিকতা চলা, অর্থাৎ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সামাজিক রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা এখানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন এবং জাতি যে শ্রদ্ধা অবনত চিত্তে শহীদদের স্মরণ করছে, তাদের অবদানকে স্মরণ করছেন, সেই স্মরণের জায়গায় আসলে আস্তে আস্তে ধীরে ধীরে বেলা যত গড়াবে তত আনুষ্ঠানিকতাগুলো বাড়বে। বর্ণাঢ্য যে আয়োজনগুলো রয়েছে সারা দেশব্যাপী সেগুলো চলবে এবং পুরো দিন জুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে আসলে এই স্বাধীনতা দিবস উদযাপন করবে জাতি। এবং আমরা রাজধানীর খবরের সঙ্গে সঙ্গে আসলে আপনাদেরকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে জানানোর চেষ্টা করব যে কিভাবে আসলে জাতি স্বাধীনতা দিবস উদযাপন করছে। আমরা এখন চলে যেতে চাই চট্টগ্রামে রয়েছেন আমাদের সহকর্মী, তিনি আপনাদেরকে বিস্তারিত জানাবেন। গোটা জাতি আসলে স্মরণ করছে শ্রদ্ধাভরে শহীদদের। আমি এই মুহূর্তে চট্টগ্রাম যেই কাট্টলি স্মৃতিসৌধ রয়েছে সেখানে রয়েছে। এখানে ভোরে আলো ফোটার পর থেকে সর্বস্তরের মানুষের ভিড় জমে এই স্মৃতিসৌধে একে একে ফুল দিয়ে কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছেন। সর্বপ্রথম জেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় স্রোতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জেলা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, এরপরে সরকারি বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর পক্ষ থেকে আসলে এই জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে সর্বস্তরের মানুষ, এর পাশাপাশি সর্বস্তরের মানুষও কিন্তু ভিড় জমে। আজকের এই দিনে মূলত হানাদার বাহিনী গত রাতে 25শে মার্চ যে ঝাঁপিয়ে পড়েছে বাঙালিদের উপর, মূলত আজকের এই দিন থেকে কিন্তু সংগ্রাম শুরু হয়েছে এবং এই দিনটিকে, গৌরবময় দিনটিকে স্মরণ করার জন্য কিন্তু, এই দিবসটিকে পালন করার জন্য কিন্তু নানা প্রস্তুতি নেওয়া
দেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, সরকারি বিভিন্ন সংস্থার পক্ষ থেকে। আমরা ঠিক 8টার দিকে একটি ডিসপ্লে অনুষ্ঠিত হবে চট্টগ্রামে জেলা স্টেডিয়াম মাঠে, এবং এরপরে কিন্তু নৌবাহিনী সহ বিভিন্ন বাহিনীর পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি রয়েছে। আমরা এই মুহূর্তে আসলে দেখছি জাতীয় স্মৃতিসৌধে এই মুহূর্তে সর্বস্তরের মানুষের ভিড় জমেছে, এবং এই মুহূর্তে আনসার সদস্যদের পক্ষ থেকে কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে স্মৃতিসৌধে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামে যে কাঠরি স্মৃতিসৌধ রয়েছে সেখানে সর্বস্তরের মানুষের যে ঢল নেমেছে ভিড়, সেটির সর্বশেষ তথ্য। চট্টগ্রাম এবং সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে স্বাধীনতা দিবসের সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ভোরের সময় আরও থাকছে। ব্লাড ব্যাংকের নেই লাইসেন্স, জরুরি বিভাগ ছাড়াই হাসপাতাল। পুরান ঢাকার 3 প্রতিষ্ঠান বন্ধ করল স্বাস্থ্য অধিদপ্তর। আরও 2টির বিষয়ে তদন্ত করে ব্যবস্থার ঘোষণা। 56তম স্বাধীনতা দিবস উদযাপনে দেশ, কিন্তু কতটা নিশ্চিত হলো প্রতিটি নাগরিকের অর্থনৈতিক স্বাধীনতা? এখনও আয় বৈষম্যের গোলক ধাঁধায় দেশের মোট সম্পদের প্রায় 1/4 বন্দী হয়ে আছে শীর্ষ 1% ধনীর হাতে। প্রশস্ত হয়নি কর্মসংস্থানের সুযোগ, প্রতিনিয়ত যুদ্ধ মূল্যস্ফীতির সঙ্গে। বিশেষজ্ঞরা বলছেন, এমন বাস্তবতায় নতুন সরকারের সামনে মরার উপর খাঁড়ার ঘা মধ্যপ্রাচ্যের যুদ্ধ। অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিতে দিচ্ছেন নতুন কৌশল অবলম্বনের পরামর্শ। জিন্নাতারা যশোয়ার রিপোর্ট। আমি এই দেশের যে একটা নাগরিক, আমার কোনো বাড়ি বিডা বাড়ি কিছু নাই। আমি সান্ত্বনা নিয়ে আসি যে আমার দেশ বাংলাদেশ। বাংলাদেশের আজ 56তম স্বাধীনতা দিবস। যে ভূখণ্ডে জন্ম, বেড়ে ওঠা, গর্ব করে বলা আমার দেশ বাংলাদেশ, সেই 54,000 বর্গমাইলে এক টুকরো স্থায়ী আশ্রয় নেই। স্বাধীনতার স্বাদ বুঝি এমনও হয় শহরে অট্টালিকার ভিড়ে রোজ মিলিয়ে যায় ছোট ছোট স্বপ্ন। 3 বেলা খাদ্যের নিশ্চয়তা কারো কাছে এখনো বিলাসিতা। নভেম্বরে প্রকাশিত হওয়া বিশ্বব্যাংকের এক প্রতিবেদন বলছে, যে কোনো সময় দারিদ্র্য সীমার নিচে নেমে যাওয়ার ঝুঁকিতে আছে 6,20,00,000 মানুষ। ডিসেম্বরে প্রকাশিত ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি রিপোর্ট 2026-এর তথ্য, দেশের মোট সম্পদের প্রায় 1/4 রয়েছে সবচেয়ে ধনী 1% মানুষের হাতে। দেখা গেছে ঘর ভাড়া, দোকান ভাড়া, নিজেদের খরচা, পোলাপানের খরচা তো ঘর ভাড়া দিব না খামু, তখন ঘর ভাড়া দিয়ে কোন রকম থাই কি করবে। গরিবের কোনো ভাগ্য ফিরে না, এই দেশের মানুষের গরিবের কোনো ভাগ্য ফিরে না। দ্রব্যমূল্যের দাম যে হারে বাড়তেছে, আমি মনে করি এত টাকা দেওয়া দ্রব্যমূল্যের হার আমরা গরিবরা কিনা পোষাতে পারবো না। অর্থ সহায়তা নয়, ডিগ্রিধারী যুবক কিংবা শিক্ষার সুযোগ না পাওয়া স্বপ্নবাজ মানুষরা চান শুধু পর্যাপ্ত কর্মসংস্থান। বিপরীতে পরিসংখ্যান বলছে কেবল হতাশার গল্প। বিশ্বব্যাংকের তথ্য, 2023 থেকে 2024 সালের মধ্যে 20 লাখ কর্মসংস্থান কমেছে। বাংলাদেশে যে বেকারত্বের যে পরিস্থিতি, এখন পর্যন্ত বেকারত্ব দিন দিন বাড়তেছে, এটা কমতেছে না। এটা যেন নতুন সরকার, যেন তারেক রহমান তার নিয়ন্ত্রণে আইনে যেন বেকারত্ব দূর করতে পারে। সরকারে না দিতে পারলে ভালো কাজ দেখ, আমরা কাজ করে খাবো। স্বাধীনতার পর অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছিল যে কৃষকের শ্রমে ঘামে, সে কৃষকও পাচ্ছেন না শ্রমের যথাযথ মূল্য। দিনমজুরির দাম বেশি, এখন একটু সমস্যার মধ্যে সমাজতে কৃষকে মনে করেন যে সমস্যার মধ্যে করে দেয়। হাতে কোন সময় দেখা যাচ্ছে যে ফসলে কইরা হাতে এই খরচ ওঠে না আর কি। জিয়া রহমান থাকতে এক উন্নতি করছিল, এরপরে খালি গভর্নমেন্ট খালি দেখায় এক মতন করে এক মতন। এমন বাস্তবতায় রং চড়ানো গল্প ঘোষণা নয়। স্বাধীন বাংলাদেশকে সত্যিকার অর্থে উন্নত করতে দায়িত্ব নিয়েই বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ, কৃষি ঋণ মৌকুফ, কৃষক কার্ড তৈরির পাশাপাশি শিল্পমুখী অর্থনীতিতে কাঁচামালের যোগান দেয়া, কৃষিকে এগিয়ে নিতে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে বর্তমান সরকার। তবে এই মুহূর্তে মধ্যপ্রাচ্য সংঘাতের নেতিবাচক প্রভাব সহনীয় করাকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। আমাদের কিন্তু অর্থনীতি কিন্তু সার্বিকভাবে যদি বলা যায় খুব সুস্থ অবস্থায় নেই। বর্তমান যে নির্বাচিত সরকার যখন ক্ষমতায় এসেছেন তখনও কিন্তু সেই সকল সমস্যাই বিদ্যমান, বরং এই মধ্যপ্রাচ্য যুদ্ধ এবং বিশ্ববাজারের যে পরিস্থিতি, সেই কারণে এই সমস্যাগুলো কিন্তু আরও বেশি গভীরতর হয়েছে। সামাজিক সুরক্ষা খাতে শুধু বরাদ্দ বাড়ানো নয়, সুষম বন্টনের তাগিদও অর্থনীতিবিদের। নতুন সরকার, নতুন বাস্তবতা, বহু পরিকল্পনার স্বপ্ন, এসব কিছুর ভিড়ে সাধারণ মানুষের চাওয়া উন্নয়ন এবং সমস্ত পরিকল্পনা হোক অন্তর্ভুক্তিমূলক।
উন্নয়নের মহাকাব্যে হারিয়ে না যাক আয় বৈষম্যের গল্প। সবার আগে নিশ্চিত হোক প্রতিটি নাগরিকের অর্থনৈতিক স্বাধীনতা। চিন্তাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। মহান স্বাধীনতা দিবসে চলছে সর্বস্তরের মানুষের পুষ্পস্তবক অর্পণ। বিস্তারিত জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। বুকের রক্ত ঢেলে যারা পরাধীনতার শৃঙ্খল থেকে দেশকে মুক্ত করেছিলেন, সেই দেশের সূর্য সন্তান যে শহীদরা রয়েছেন তাদেরকে স্মরণ করছেন রাজশাহীবাসী এবং সূর্যোদয়ের সাথে সাথেই পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে সেই কার্যক্রম চলছে। আমি এই মুহূর্তে রয়েছি রাজশাহী জেলা প্রশাসন কার্যালয় চত্বরে। এখানে বিভাগীয় প্রশাসন, স্থানীয় জেলা প্রশাসন সহ যারা সরকারি কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা পুষ্পস্তবক অর্পণ করছেন। এখানে ভূমিমন্ত্রী সহ রাজশাহী বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিআইজি, রাজশাহী নগর পুলিশের কমিশনার তারা 6:04 পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর অন্যান্য যারা সরকারি কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা সুশৃঙ্খলভাবে পুষ্পস্তবক অর্পণ করছেন এবং এখন সর্বস্তরের মানুষ অর্থাৎ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যেমন রয়েছেন, রাজনৈতিক সংগঠন, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন যারা বিভিন্ন মানুষ রয়েছেন তারা এই রাজশাহী জেলা প্রশাসনের যে শহীদ স্মৃতি ফলকটি রয়েছে সেখানে আসছেন এবং তারা পুষ্পস্তবক অর্পণ করছেন। তারা যেটি বলছেন যে স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছিলেন, যে ত্যাগ তিতিক্ষা রয়েছেন, যারা নির্যাতিত হয়েছিলেন, যারা আহত হয়েছিলেন, তাদের জাতি নানাভাবে স্মরণ করে থাকে এবং বিশেষ করে যারা জীবন দিয়েছেন তাদেরকে তারা স্মরণ করছেন। এবং আমরা যেটি দেখেছি যে পুষ্পস্তবক অর্পণ ছাড়াও অনেকে ব্যক্তিগতভাবে এসেছেন, তারা ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন এবং একই সাথে তারা দোয়া করছেন। যারা এই দেশের জন্য জীবন দিয়েছেন তাদের মাগফিরাত কামনা করছেন এবং তাদের জন্য দোয়া করছেন। এই রাজশাহী জেলা প্রশাসন কার্যালয়ে যেমন পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে, তেমনি কিন্তু রাজশাহী পুরো জেলা জুড়ে যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেসব শহীদ মিনার, স্মৃতিফলক, স্মৃতিস্তম্ভ সবগুলোতেই কিন্তু এই আমরা যেটি দেখেছি যে সকালে সূর্যোদয়ের সাথে সাথে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচি শুরু হয়েছে। এর আগে রাজশাহী জেলা পুলিশ 6:04 তোপধ্বনি দেন এবং সেই তোপধ্বনির মধ্য দিয়েই আজকে সকালের যে কার্যক্রম সেটি শুরু হয়। এবং রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ তার আয়োজনে কিন্তু গতকাল থেকেই নানা কর্মসূচির মধ্য দিয়ে এই স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে এবং আমরা যেটি দেখেছি যে এই সকালের দিকে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এরপর যেসব মুক্তিযোদ্ধারা রয়েছেন তাদের সম্মাননা জানানো হবে। একই সাথে এখানে যে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে তাদের জন্য দোয়া করা হবে। বিকেলের দিকে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে রাজশাহীতে। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন ভোরের সময়। মনের মতো ডিজাইন আর স্টাইলিশ কালেকশন, রিকেল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম। মহান স্বাধীনতা দিবসে চলছে সর্বস্তরের মানুষের পুষ্পস্তবক অর্পণ। বিস্তারিত জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করবার দিন আজ। তাই মুন্সিগঞ্জের সর্বস্তরের মানুষ কিন্তু মুন্সিগঞ্জ শহরের যে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিখচিত স্মৃতিস্তম্ভে ফুলের শ্রদ্ধা জানাচ্ছেন এবং এই 5:56 যে প্রাত্যুষ এই সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কিন্তু 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয় এবং এরপরে কিন্তু বীর মুক্তিযোদ্ধা, প্রশাসন সহ বিভিন্ন সংগঠন এবং নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ছুটে আসেন এই স্মৃতির এই যে স্তম্ভ সেখানে এবং সেখানে তারা কিন্তু
ফুলে ফুলে ভরে উঠেছে পুরো স্তম্ভটি আপনারা লক্ষ্য করছেন। এবং এই মেঘনা, পদ্মা এবং ধলেশ্বরী তীরের এই জনপদটিতে কিন্তু 1971 সালে যেই বীরত্বগাথা ছিল, আপনারা জানেন যে 9 মে এখানে 360 জনকে নির্মমভাবে হত্যা করা হয় সেই পাকি বাহিনী এবং এদেশের যে এই পাকি বাহিনীর দোসরদের সহযোগিতায়। সেই সব স্মৃতি সহ এখানে যে রামের গাঁও যুদ্ধ, বিভিন্ন যে ঘটনা, সেগুলো কিন্তু আজকে খণ্ডচিত্র উঠে এসেছে এবং সেই সব যে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কিন্তু ছুটে এসেছেন এবং ফুলে ফুলে কিন্তু ভরে গেছে এই স্মৃতিস্তম্ভ। এবং এখানে যে যুদ্ধগুলো হয়েছে সেই যুদ্ধগুলোর পাশাপাশি কিন্তু এখানে অনেক সাফল্য গাথা রয়েছে এবং এই অঞ্চল থেকে কিন্তু 11 নম্বর সেক্টরে নেতৃত্ব দিয়েছেন উইং কমান্ডার হামিদুল্লাহ, তার বাড়িও কিন্তু এই এলাকায়। এবং অনেক বিশিষ্ট মুক্তিযোদ্ধারা কিন্তু এখানে এই জনপদ থেকে তারা এই যুদ্ধ নেতৃত্ব দিয়েছেন এবং এখানে কিন্তু বীর মুক্তিযোদ্ধা অনেকে রয়েছেন এবং তারা কিন্তু এই ফুলের শ্রদ্ধা জানাচ্ছেন। বিভিন্ন সংগঠন থেকে এখানে এসছেন এবং এই যে ফুলের শ্রদ্ধার পরেই কিন্তু মুন্সিগঞ্জ স্টেডিয়ামে যে কুচকাওয়াজ অনুষ্ঠান এবং সেখানে কিন্তু বড় ধরনের আয়োজন রাখা হয়েছে। এই আয়োজনগুলোকে ঘিরে মুন্সিগঞ্জের যে স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবসের যে তাৎপর্য, সেখানে ফুটে উঠবে নানা বিষয়গুলো এবং এখানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা এবং যুদ্ধরত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের কিন্তু সংবর্ধনা দেওয়া হবে শিল্পকলা একাডেমিতে। এবং এখানে আলোচনা সহ নানা রকম কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এবং এই দিনভর কর্মসূচিকে ঘিরে সর্বস্তরের মানুষ কিন্তু ঐক্যবদ্ধ হয়েছেন এবং মুন্সিগঞ্জ স্টেডিয়ামের অনুষ্ঠানের পাশাপাশি কিন্তু লোকজ ক্রিয়া সহ নানা কর্মসূচি রাখা হয়েছে এবং এখানে যারা ফুলের শ্রদ্ধা জানাতে এসছেন, তো এই কর্মসূচি ঘিরে যে প্রতি বছরের ন্যায় এবারও যে 55 বছরের পূর্তিতে যে 1971 সালের পরের যেই ঘটনা, সেসব এতদিন পরেও কিন্তু যে অনেক সফলতা বা অনেক লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন হয়নি, সেই বিষয়গুলো কিন্তু এখানে উঠে এসেছে। জাতির ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে কিভাবে এই মানুষের সার্বিক যে কল্যাণ এবং এই দারিদ্রতা বিমোচন, সেই ব্যাপারেও কিন্তু নানা বিষয় তুলে এনেছেন এবং মুক্তিযোদ্ধারা সেই সব বিষয়ে কথা বলেছেন। তো এই ছিল মুন্সিগঞ্জের সবশেষ। আমরা চলে যাব ফেনীর খবর জানতে, সেখানেই রয়েছেন সহকর্মী আতিয়া সজল। সূর্যাস্তের সাথে সাথে 31 বার তোপধ্বনির মাধ্যমে ফেনী জেলা প্রশাসনের আয়োজনে এবং বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে কিন্তু শুরু হয় মহান 26শে মার্চ জাতীয় দিবসটি। সেই পালন উদ্দেশ্যে কিন্তু আমরা দেখেছি প্রথমেই ফেনীর জেলা প্রশাসন এবং ফেনীর যে পুলিশ প্রশাসন থেকে শুরু করে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল থেকে শুরু করে এক পর্যায়ক্রমে বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা কিন্তু ফুল দিতে শুরু করেন। আমরা দেখেছি যে এই শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে এবং কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। সেই কুচকাওয়াজে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে যাবেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের আয়োজন করা হয়েছে দিনব্যাপী। সেই আয়োজনকে ঘিরেই কিন্তু মূলত এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করার বিভিন্ন উদ্যোগ জেলা প্রশাসন নিয়েছে। আমরা দেখেছি সকালের বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি দপ্তরগুলোর যে প্রধানরা, তারা কিন্তু ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসছেন। সব মিলেই কিন্তু আমরা দেখেছি যে আমরা এই 26শে মার্চ পালন উপলক্ষে জেলা প্রশাসনের নানাবিধ আয়োজন রয়েছে দিনব্যাপী, যাতে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়। এবং সর্বোপরি এবং এরপরে কিন্তু আমরা দেখেছি কিছুক্ষণের মধ্যেই রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ রয়েছেন বিভিন্ন সংগঠনের, তারা হয়তো পর্যায়ক্রমে আসবেন এবং এই দিবসটি উপলক্ষে আমরা দেখেছি যে এই 26শে মার্চ যে যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। জানেন যে গত 1971 সালের 25শে মার্চ যখন রাতের অন্ধকারে নিরস্ত্র বাঙালির উপরে ঝাঁপিয়ে পড়েছিল পাক হানাদার বাহিনী এবং সেই হামলার পরপরে কিন্তু মূলত 26শে মার্চ আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার যুদ্ধ শুরু হয় এবং সেই যুদ্ধে আমাদের 30 লক্ষ প্রাণ ঝরেছিল এবং সেই আমরা দেখেছি যে সেই রক্তের প্রতিদান দিতে এবং সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সারা দেশব্যাপী
যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন হচ্ছে এবং সেই যথাযোগ্য মর্যাদায় পালনের মধ্য দিয়ে নানা বার্তা দিয়ে দিচ্ছে। যদিও স্বাধীনতার এত বছর পরেও প্রায় অর্ধশত বছর পরেও এখনও কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত যে লক্ষ্য সেটি অর্জিত হয়নি, যাতে করে এখনও অর্থনৈতিক মুক্তি হয়নি। আমাদের জাতীয় যথাযোগ্য মর্যাদায় যে দিবসটি পালনের জন্য জেলা প্রশাসন থেকে যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে সেই উদ্যোগে কিন্তু সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি দপ্তরের যারা রয়েছেন বিভিন্ন প্রধানেরা তারা কিন্তু এখানে এসে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। এবং আমরা দেখেছি যে দিনব্যাপী চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং মুক্তিযুদ্ধের বিভিন্ন যে প্রমাণ্যচিত্র প্রচার হবে এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে। মোট কথা দিনব্যাপী কিন্তু এই দিনটিকে যথাযোগ্য মর্যাদা পালনের জন্য নানাবিধ কর্মকাণ্ড হাতে নিয়েছে জেলা প্রশাসন। আমরা চলে যাব খুলনাতে এই দিবসটির সম্পর্কে জানতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ আল মামুন। মহান স্বাধীনতা দিবসে বীর শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে খুলনায় কিন্তু ভোর থেকে ঢল নেমেছে খুলনার গল্লামারী স্মৃতিসৌধে। সকাল থেকে আমরা দেখেছি এই স্মৃতিসৌধে ফুল দিয়ে আসলে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। সকালে আমরা বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক সহ অন্যান্য সরকারি অন্যান্য কর্মকর্তারা আসলে এখানে ফুল দিয়েছেন। পাশাপাশি কিন্তু আমরা দেখেছি সকাল থেকে খুলনা সিটি কর্পোরেশনের যিনি জেলা প্রশাসক اللهم صل على سيدنا ونبينا وشفيعنا حبيبنا مولانا صلى الله عليه وآله وصحبه وسلم. اللهم آمين. وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب.
মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আল্লাহ দেশের স্বাধীনতা সংগ্রাম করে আল্লাহ নয়মাস মৃত্যু করে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে জাতিকে দিয়েছে। মেহেরবানি করে আমাদের প্রিয় নেতাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। রব্বে কারীম আল্লাহ তাআলা তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখানে ঘুমিয়ে রয়েছে। আল্লাহ মেহেরবানি করে তাকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। এই দেশের জন্য, এই জাতির জন্য, ইসলামের জন্য তিনি যে কাজগুলো করেছেন তাকে জানিয়ে করে আল্লাহ তাকে তুমি জান্নাতের আলা মাকাম দান করে দাও। আল্লাহ তাআলা কলিজা টুকরা রহমান তো কন্টিনিউ কিন্তু মেহেরবানি করে তাকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। রব্বুল আলামিন খাস করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেক হায়াত দান করে দাও। আল্লাহ জাতির খিদমতে তাকে তুমি কবুল করে নাও। এই দেশের উপরে খায়ের বরকত নাযিল করে দাও। সুখী সমৃদ্ধশালী কৃপা বাংলাদেশ তুমি কবুল করে নাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর লেকরোড সংলগ্ন জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এই শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি মন্ত্রিপরিষদের পক্ষ থেকেও শ্রদ্ধা জানান এবং বিএনপির পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয় এবং এই শ্রদ্ধায় বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি সকলকে নিয়েই এই শ্রদ্ধা নিবেদনের কার্যক্রমটি সম্পন্ন করেন এবং এই শ্রদ্ধা নিবেদনের শেষে স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস উপলক্ষে যেই দোয়া মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের জন্য যেমন আত্মার মাগফিরাত করে দোয়া কামনা করা হয়, তেমনি বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেও কিন্তু দোয়া মোনাজাত পরিচালনা করা হয় এবং সারা দেশেই মহান স্বাধীনতা জাতীয় দিবসের যে শ্রদ্ধা নিবেদন চলছে আমরা সেই খবরগুলো জানার জন্য সিলেটে চলে যাব। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার। আজ বাংলাদেশের গৌরবময় দিন, আজ বাংলাদেশের 55তম জন্মদিন। যথাযোগ্য মর্যাদায় সিলেটে অনুষ্ঠিত হচ্ছে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। আমরা দেখেছি ভোর থেকেই জেলা প্রশাসনের উদ্যোগে এখানে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের আয়োজন করা হয় এবং সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে 31 বার তুপধ্বনি এর মাধ্যমে কিন্তু এই যাত্রা শুরু হয়। এরপরে আমরা দেখেছি ভোর 6টা থেকে কিন্তু এখানে প্রথমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সিলেট জেলা ও মহানগর কমান্ড। এরপরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সিলেট সিটি কর্পোরেশন। এরপরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিভাগীয় কমিশনার, একে একে পুলিশ সুপারের কার্যালয়, ডিআইজির কার্যালয়, সিলেট মেট্রোপলিটন পুলিশ, তারপর সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে, এরপরই সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং কর্মকর্তা কর্মচারীর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার পরে আমরা দেখেছি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।
আজকে কিন্তু সারা দিনব্যাপী সিলেটে জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন আনুষ্ঠানিকতা রয়েছে। এখানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন পরপরই 9টার দিকে রয়েছে সিলেট জেলা স্টেডিয়ামে রয়েছে খোঁচকা ওয়াজের আয়োজন। এরপরে 11টার দিকে রয়েছে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান, যেটা এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর বিকালে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, দুপুরে আবার প্রীতিভোজ রয়েছে, বিভিন্ন কারাগার এবং হাসপাতালে প্রীতিভোজ আয়োজন রয়েছে। তো আসলে যথাযোগ্য মর্যাদায় সুন্দরভাবেই কিন্তু সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন চলছে এবং বীর শহীদদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন, বীর শহীদদের স্মরণ করছেন, অনেকে দোয়াও মোনাজাত করছেন। এ ছিল আমার কাছে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, এটির সবশেষ। এবার চলে যেতে চাই ব্রাহ্মণবাড়িয়া, সেখানে আছে আমাদের সহকর্মী উজ্জ্বল, সেখানে চলে যাচ্ছে। বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় মহান স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে। ভোরের সূর্য ওঠার সাথে সাথে 31 বার তপোদিনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। এরপরই কিন্তু শহীদ বেদিতে পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, পরে পুলিশ সুপার আব্দুর রৌফ এবং ব্রাহ্মণবাড়িয়া সদর 3 আসনের সংসদ সদস্য এবং বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনীতি বিষয়ক সম্পাদক, জেলা বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলও কিন্তু এই শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বিভিন্ন সরকারি দপ্তরের পক্ষ থেকে এখানে কিন্তু একে একে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। এই পর্বটি কিন্তু এখনও চলমান আছে। আপনাকে জানিয়ে রাখি, এই দিবসটি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া যে নিয়াজ মোহাম্মদ স্টেডিয়াম আছে সেখানে কিন্তু সকাল 8টায় বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। তেমনিভাবে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার যে 9টি উপজেলা আছে, প্রত্যেকটি উপজেলাতে আমরা যেমনটা খবর নিয়েছি, প্রত্যেকটি স্মৃতিসৌধে কিন্তু স্থানের যে বিভিন্ন সরকারি দপ্তর এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, তারা কিন্তু সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, তারা শ্রদ্ধা নিবেদন করছেন। এখানে সব মিলিয়ে কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন যে কার্যক্রমটি প্রত্যেকটি এলাকায় কিন্তু চলছে। এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়া শহরের ফারুকি পার্ক যে শহীদ স্মৃতিসৌধটি আছে সেখানে কিন্তু আমরা লক্ষ্য করেছি বিভিন্ন সরকারি দপ্তর, অর্থাৎ মৎস্য ভবন থেকে শুরু করে সড়ক ভবন, গণপূর্ত অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, বিভিন্ন এনজিও সংগঠনের পক্ষ থেকে কিন্তু শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। এখানে মুক্তিযোদ্ধারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছেন। সবাই মিলে এখানে যারা আসছেন তারা বলছেন যে আমাদের যে কাঙ্ক্ষিত স্বাধীনতা দীর্ঘদিনে এখনও কিন্তু আমরা জাতি হিসাবে মাথা উঁচু করে দাঁড়ানোর পাশাপাশি আমাদের অর্থনীতির মুক্তি যে সেটা কিন্তু এখনও হয়নি। তবে বাঙালি জাতির যেহেতু দমিয়ে যাওয়ার জাতি নয়, তারা বলছেন যে এই আকাঙ্ক্ষাটুকু নিশ্চয়ই পূরণ হবে। তারা কিন্তু এখানে প্রত্যাশা করেছেন এবং বলছেন যে আমরা নতুন 24-এর আন্দোলনের মাধ্যমে নতুন স্বাধীনতা পেয়েছি। এখানকার যিনি সংসদ সদস্য আছেন তিনি কিন্তু সেই মন্তব্য করেছেন, বলছেন যে আমরা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন স্বাধীনতা হবে এবং তিনি সকলকে কিন্তু অভিনন্দন এবং ধন্যবাদ জানান। এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার শহরে যে স্মৃতিসৌধ আছে সেখানে কিন্তু শ্রদ্ধা নিবেদনের পর্ব চলমান আছে এবং আমরা লক্ষ্য করেছি জেলা পুলিশ থেকে শুরু করে এখানে আইনশৃঙ্খলা রক্ষার যারা দায়িত্ব পালন করেছে তারা কিন্তু সেই ভোর থেকে কিন্তু এখানে দায়িত্ব পালন করেছে। ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দায়িত্ব পালন করা হচ্ছে। আমরা লক্ষ্য করেছি এই মুহূর্তে সরকারি যে হাসপাতালে যে নার্স ছিলেন তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করছেন। অল্প সময়ের মধ্যে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন পর্বটি আরও সচল থাকবে এবং চলমান থাকবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। স্বাভাবিকভাবে ব্রাহ্মণবাড়িয়া যে শ্রদ্ধা নিবেদন কার্যক্রম সেটি কিন্তু ভোর থেকে চলমান আছে এবং আমরা খবর নিয়েছি ব্রাহ্মণবাড়িয়া সরাইল, বিজয়নগর, আখাউড়া, কসবা, আশুগঞ্জ, নবীনগর, বাঞ্ছারামপুর সহ প্রত্যেকটি উপজেলায় কিন্তু অনুরূপ কর্মসূচি চলমান রয়েছে এবং মার্চ পাস্টের মাধ্যমে কিন্তু বর্ণাঢ্য ডিসপ্লে অনুষ্ঠিত হবে। তার মধ্য দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু অংশগ্রহণ করবেন এবং সেই অংশগ্রহণের মাধ্যমে যে বাঙালির যে হাজার বছরের চিরায়িত সংস্কৃতির অংশ সেগুলো কিন্তু ফুটিয়ে তোলা হবে। এছাড়া ব্রাহ্মণবাড়ির যে বর্ণাঢ্য পুতুল নাচ সেটি কিন্তু স্থান পাবে এই সেইগুলো কিন্তু ফুটিয়ে তুলে ধরা হবে। তো সার্বিকভাবে ব্রাহ্মণবাড়িয়া যে স্বাধীনতা দিবসের কার্যক্রম সেটি চলছে এবং আমরা যেমনটি জানতে পেরেছি ব্রাহ্মণবাড়িয়া সরকারি বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে, দাতব্য প্রতিষ্ঠান, বিশেষ করে হাসপাতাল, বিভিন্ন সবগুলো মিলিয়ে কিন্তু উন্নত মানের খাবার পরিবেশন করা হবে। সব মিলিয়ে এটুকু ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বশেষ তথ্য। এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধ আছেন আমাদের আরেক সহকর্মী শাহজালাল শারমিন, তিনি জানাবেন সেখানকার সর্বশেষ তথ্য।
জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে আছেন আমার সহকর্মী মনির হোসেন। আমরা সকাল থেকেই জানানোর চেষ্টা করছি জাতীয় স্মৃতিসৌধে যে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পরে সর্বসাধারণের জন্য স্মৃতিসৌধ প্রাঙ্গণ যখন খুলে দেওয়া হয়েছে, এখন আমরা পিছনে দেখতে পাচ্ছি কিন্তু একটি লাইন তৈরি হয়েছে। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো ব্যানার নিয়ে এসেছে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের জন্য। সাধারণ মানুষও কিন্তু কিছু কিছু আসতে শুরু করেছে এখন স্মৃতিসৌধ প্রাঙ্গণে। মনিরের কাছে চলে যায়। মনির, একটু জানান যে রাষ্ট্রীয় যে আনুষ্ঠানিকতা হয়েছে সেখানে আসলে এক ধরনের ক্রম অনুসারে আসলে ঘটনাগুলো ঘটে। আপনি আসলে যেটি বলছিলেন যে শাড়ি তৈরি হয়েছে, শাড়ির আগে যদি একটু বলতে চাই, ঠিক ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই কিন্তু জাতীয় ব্যাকগ্রাউন্ড থেকে 31টি তোপধ্বনির মাধ্যমেই আজকের যেই মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবসের যেই আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এবং তারপরেই আমরা দেখেছি জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, তার সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান। তারা দুজনই রাষ্ট্রের পক্ষ থেকে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তারা যে তাদের যে পুষ্পাঞ্জলি সেটি অর্পণ করেছেন। তারপরেই কিন্তু আপনি যেই ক্রমান্বয়ে বলছিলেন, সেই ক্রমান্বয়ে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, তারপরে বিএনপির পক্ষ থেকে, যেহেতু প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির দলীয় প্রধান, সেজন্য আসলে তিনি দলীয় প্রধান হিসেবে শ্রদ্ধা নিবেদন করেছেন। এবং তারপরে বিভিন্ন দেশের যে কূটনীতিকরা তারা এসেছেন এবং যাদেরকে নিয়ে আসলে মূলত আজকের যে আয়োজন, আজকের যে দিবস পালন, বীর মুক্তিযোদ্ধারা এবং বীর শহীদদের পরিবার, বীর মুক্তিযোদ্ধাদের পরিবার, তারাও কিন্তু শ্রদ্ধা জানিয়েছেন। এবং সেই সঙ্গে তারপরে জাতীয় সংসদের বিরোধী দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। সেখানে জামাতে ইসলামীর আমির এবং বিরোধী দলের নেতা নিতে হচ্ছে। আমরা আসলে চলে যেতে চাই জিয়া উদ্যানে, সেখানে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং একই সঙ্গে বাংলাদেশের মানুষ, অগণিত মানুষ যারা শহীদ হয়েছিলেন, কষ্ট ভোগ করেছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা জানাচ্ছি বাংলাদেশ জাতীয় দলের পক্ষে। আজকে সেই সূত্রে স্মরণ করতে চাই বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি সেই যুদ্ধ থেকে শুরু করে তার জীবনের শেষ দিন পর্যন্ত এই দেশের মানুষের জন্য, স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন। আমরা বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আজকে সম্পূর্ণ একটু ভিন্ন প্রেক্ষাপটে আমরা এই স্বাধীনতা দিবস আজকে উদযাপন করতে চলেছি। দীর্ঘ 15-16 বছর ফ্যাসিস্টের যাতাকালে বাংলাদেশে যখন গণতন্ত্র ধ্বংস হয়ে গিয়েছিল, স্বাধীনতা বিপন্ন হয়ে পড়েছিল, তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণকে সঙ্গে নিয়ে লড়াই করেছে, সংগ্রাম করেছে। প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, 20,000 মতো নেতাকর্মী তারা শহীদ হয়েছেন, প্রায় 1700 নেতাকর্মী গুম হয়ে গেছেন। সমস্ত নির্যাতন নিপীড়নকে উপেক্ষা করে বাংলাদেশের মানুষ লড়াই চালিয়ে গেছে এবং সবশেষে জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে বাংলাদেশ আবার নতুন করে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে পাওয়ার সুযোগ সৃষ্টি করেছে। আজকে আমাদের নেতা জনাব তারেক রহমান, যিনি দীর্ঘ 15 বছর ধরে নির্বাসিত থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন এবং এখন এই নির্বাচন থেকে শুরু করে পূর্বে পর্যন্ত এবং আজকে নির্বাচনের পরে সরকার গঠন করার পরে যিনি তার সম্পূর্ণ নতুন চিন্তা ভাবনা নিয়ে দেশকে গড়ে তুলবার কাজে লিপ্ত হয়েছেন, গড়ে তুলেছেন, মানুষকে সংগঠিত করছেন এবং মাত্র 1 মাসের মধ্যেই তিনি তার নেতৃত্বে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে গেছে। আমরা সবাই জানি যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড হবে, খাল খনন কর্মসূচি, কৃষকদের সুদ মকুব, সব মিলিয়ে, এবং ইমাম, মুয়াজ্জিম এবং পুরোহিত, তাদেরকে চার্চের পাদ্রী, তাদেরকে যে আপনার ভাতা দেওয়া হচ্ছে, সেটাও একটা নতুন কার্যক্রম এখানে শুরু হয়েছে। আমরা
আমরা এতক্ষণ ছিলাম জিয়া উদ্যানে, কথা বলছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মনির, আমরা যে আলোচনায় ছিলাম সেটি হচ্ছে যে এই 26শে মার্চ স্বাধীনতা দিবস, আমরা দেখতে পাচ্ছি আসলে এখানে আসলেই পুরো আবহাওয়াটি ওই জায়গায় নিয়ে যায় যে 1971 সালের যে ইতিহাস, সেই ইতিহাসের সাক্ষী হয়ে যে স্মৃতিসৌধ দাঁড়িয়ে আছে, তার যে স্তম্ভগুলো রয়েছে, তার এই স্তম্ভগুলো তো আলাদা আলাদা কিছু, বিশেষ করে যে এখানে যে 7টি স্তম্ভ রয়েছে, সেই 7টি স্তম্ভেরই কিন্তু আলাদা আলাদা যে তাৎপর্য সেটি রয়েছে। বিশেষ করে 1952 থেকে শুরু করে 71 পর্যন্ত যেই গুরুত্বপূর্ণ, বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো রয়েছে, এবং যেই ঘটনাগুলোর কারণে উপর দাঁড়িয়েই কিন্তু আজকের আমাদের যেই বাংলাদেশ, আমরা যেই স্বাধীন বাংলাদেশের কথা বলছি, আমি, আপনি, আমরা সবাই, সেই স্বাধীনতার যে স্তম্ভ, সেই স্তম্ভগুলোই কিন্তু এই স্তম্ভগুলো সেটি আসলে নির্দেশনা করে। বিশেষ করে আমরা যদি শুধু এটিকে শুধু কংক্রিটের একটি স্তম্ভ মনে করি, সেটি আসলে মনে করা হবে না। বিশেষ করে আজকের যেই মানুষের পদচারণা এবং আজকের বিশেষ করে এই দিবসগুলো আসলেই মানুষের যে আবেগ কাজ করে, এবং সেই আপনিও যেটি বলছিলেন যে সেই 71-এ আমাদেরকে ফিরিয়ে নিয়ে যায়, সেই যে স্মৃতি, সেই স্মৃতির কিন্তু ধারক বাহক এই স্তম্ভগুলো। যেই এত প্রাণের যে ত্যাগ, এত মহিমা, এই ত্যাগের মাধ্যমে আমরা যে বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশের যে স্মৃতির ধারক সেটি কিন্তু আজকের এই স্মৃতিসৌধ, এই স্মৃতিসৌধের স্তম্ভগুলো। আমরা আসলে এটা আসলে 1952 সালে যে বীজটি রোপণ হয়েছিল, আসলে যখন 52 সালে ভাষা আন্দোলনে প্রথম শহীদ হন এই জনপদের মানুষ, তখন তারা আসলে বুঝে গিয়েছিলেন যে পাকিস্তানি শাসক গোষ্ঠীর যে শাসন, সেই শাসন আসলে চির ধরেছিল বিশ্বাসে, চির ধরিয়ে দিয়েছিল, যে তারা গুলি চালিয়ে দিয়েছে একদম, যারা একটি যৌক্তিক আন্দোলন করছিল, সেই যৌক্তিক আন্দোলনে নিরস্ত্র মানুষের উপর গুলি চালিয়ে দিয়েছিল, যে একদম প্রস্তুত হয়ে অস্ত্রশস্ত্র হয়ে সজ্জিত হয়ে কিন্তু হামলা করেছিল। এবং বিশেষ করে আজকে 26 মার্চ, আমরা যদি 1971 সালের একদিন আগে অর্থাৎ 26 মার্চের 25 মার্চ কাল রাতের কথা যদি আপনি বলেন, যে অপারেশন সার্চলাইটের কথা বলে রাখতে চাই মনির, সেটি হচ্ছে যে আমরা জানি মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু বাংলাদেশের পক্ষে ছিল না, এবং তারা বিভিন্ন ইস্যুতে আসলে আমরা দেখেছি জাতিসংঘে ভেটো দেওয়া থেকে শুরু করে সপ্তম নৌবহর পাঠানো থেকে শুরু করে আসলে সব কিছুই তে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে কিন্তু দেখেছি যে তারা এই মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ চলছিল তাদের পক্ষে ছিল না। কিন্তু আমরা এই গত কয়েকদিন আগে দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র কংগ্রেসে একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। একটু বলতে চাই যে এটা কিন্তু আমরা বাঙালি হিসেবে এটা কিন্তু আমাদের বড় একটি আক্ষেপ। 5 দশক কিন্তু পার হয়েছে, 55তম পার করে আমরা 56তম বর্ষে পদার্পণ করছি। এত বছরও এই যে একটি গণহত্যা চালানো হয়েছে, এই গণহত্যার কিন্তু কোনো আন্তর্জাতিক স্বীকৃতি নেই। এটি কিন্তু আক্ষেপেরই ব্যাপার। কি বলছেন আপনি এই বিষয়ে? আসলে এই যে গণহত্যাগুলো আসলে স্বীকৃতি পেয়েছে জাতিসংঘের, আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে, সেই গণহত্যাগুলোর থেকে কোনো অংশেই 25শে মার্চের যে অপারেশন সার্চলাইট থেকে শুরু করে পুরো 9 মাস জুড়ে যে গণহত্যা হয়েছে সারা বাংলাদেশ জুড়ে, এইটাকে আসলে জেনোসাইড না বলার কোনো কারণ নেই। এবং যথেষ্ট তথ্য প্রমাণ থাকার পরেও আন্তর্জাতিক স্বীকৃতি কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের যে প্রাপ্য স্বীকৃতি, সেই স্বীকৃতি কিন্তু পায়নি। তবে আশার কথা হচ্ছে যে আমরা দেখছি বর্তমান সরকার, যে নতুন যে সরকার গঠন করেছেন, তার যারা প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা এই বিষয়ে কাজ করবেন। এবং আমরা দেখেছি যে এই বিষয়ে আসলে একটি দীর্ঘ প্রক্রিয়া লাগে আসলে এগুলো আন্তর্জাতিক স্বীকৃতি পেতে। তো যখন মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে এটি উঠে গিয়েছে, তখন আসলে এই যে জনমতটা গঠন করা বিশ্বব্যাপী
যে 25শে মার্চ অপারেশন সার্চলাইটকে গণহত্যার স্বীকৃতি দেওয়া, পুরো বাংলাদেশে যে জেনোসাইডগুলো হয়েছে তার স্বীকৃতি দেওয়া। স্বীকৃতি পেলে আসলে আমাদের যেই ক্ষতি হয়েছে সেটি তো আসলে পূরণীয় না, কিন্তু আমরা যে একটি গণহত্যার শিকার হয়েছি, যে একটি নির্যাতনের নির্মম নির্যাতন বলা চলে, যে নির্মম নির্যাতনের শিকার হয়েছি, সেটি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেলে আমরা যে বাঙালি জাতি, সেই বাঙালি জাতি হিসেবে আমাদের যেই ত্যাগ, সেই ত্যাগ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাবে এবং আন্তর্জাতিক যেই অঙ্গন, সেই অঙ্গনে আমরা মাথা তুলে বলতে পারবো, কিংবা আমাদের যেই যুদ্ধ কিংবা আমাদের যেই মহান স্বাধীনতার জন্য আমাদের যে মহান মুক্তিযুদ্ধ হয়েছে, আপনি বলছিলেন যে দীর্ঘ 9 মাস সারা বাংলাদেশে এই যে শুধু হত্যা বললেই হবে না, যে মা বোনের ইজ্জতের বিনিময়ে কিন্তু এই বাংলাদেশ আমরা পেয়েছি। না, আসলে শুধু গণহত্যা বলে আসলে শেষ করা যাবে না, কারণ একটি মানুষের বসত ভিটা যখন আসলে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয় এবং কি পরিমাণ অত্যাচার হলে আসলে 2 কোটি বাঙালি, তখন আমাদের জনসংখ্যাই ছিল 7 কোটি, সেখানে 2 কোটি বাঙালি পালিয়ে শুধু ভারতেই গিয়েছিল শরণার্থী হিসেবে। তো এই নির্যাতনের তো আসলে কোনো সীমা পরিসীমা নেই, এবং সবচেয়ে বড় কথা আমরা জাতি হিসেবে এটা সমালোচনার জায়গা থেকেই যায় যে আমরা ইতিহাসের এত বড় জেনোসাইড হওয়ার পরেও আমাদের কাছে কিন্তু তথ্য প্রমাণের আসলে ওই পরিমাণ তথ্য প্রমাণ এবং ডকুমেন্টেশন আসলে অনেক কম, এবং আন্তর্জাতিক স্বীকৃতির জন্য যেটি লাগে প্রচারণা, আসলে এক ধরনের ভিজুয়াল ডকুমেন্টেশন, এই জিনিসগুলোতে কিন্তু বাংলাদেশ এখনো অনেকটা পিছিয়ে আছে। আমরা জানি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বলি বা হচ্ছে গাম্বিয়ার গণহত্যা বলি, বা যে গণহত্যাগুলোতে আসলে বহির্বিশ্বের মানুষেরা আসলে সহানুভূতি পেয়েছে, তারা এক বাক্যে সাড়া দিয়েছে, তার পিছনে কিন্তু আমরা দেখেছি একটি বড় ভূমিকা রেখেছে আসলে এই ধরনের ডকুমেন্টেশন। আমরা আবারও আসবো এই বিষয়ে। আমরা যদি একটু স্মৃতিসৌধ প্রাঙ্গণের এই মুহূর্তের অবস্থাটার কথা একটু বলতে চাই। আপনি যেটি আসলে শুরুতেই বলছিলেন যে রাষ্ট্রীয় যেই আচার অনুষ্ঠান এবং রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, বিশেষ করে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং রাজনৈতিক দলগুলো, তারা শ্রদ্ধা জানিয়েছেন, কূটনীতিকরা শ্রদ্ধা জানিয়েছেন। সেই সঙ্গে কিন্তু এখন যারা শ্রদ্ধা জানাচ্ছেন একদম সাধারণ মানুষ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকেই কিন্তু শ্রদ্ধা জানানো হচ্ছে, এবং দীর্ঘ সারি অবশ্যই আমাদের পিছনেই আপনি দেখতে পাচ্ছেন যে লাইন ধরে আসলে মানুষ শ্রদ্ধা নিবেদন করছেন। তারা তাদের যেই স্মরণ, সেটি আসলে সকাল থেকে আপনিও দেখছিলেন, যে আপনার কাছে আসলে কি মনে হয় যে আজকের দিনে তারা কি উপলব্ধি করছেন কিংবা কি স্মরণ করছেন, কি বলছেন তারা? একটি জিনিস মনির, আসলে যেহেতু প্রতিবারই এই স্মৃতিসৌধ প্রাঙ্গণে যখন হাজার হাজার মানুষ জড়ো হন, শ্রদ্ধা জানান, নারী পুরুষ শিশুরা আসেন অভিভাবকদের হাত ধরে, তারা কিন্তু একটি কথা বলেন যে এত বছর আগে ঘটে যাওয়া যে ঘটনা, সেই ঘটনাটার আসলে এখন হয়তো ওইভাবে স্মৃতিটা কাঁচা নেই, কিন্তু তার প্রেরণাটা বা অনুপ্রেরণাটা আসলে জাতি হিসেবে এগিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখে। কারণ যদি ইতিহাসের যে স্বীকার করা বা ইতিহাসকে যদি না জানা যায়, তাহলে একটি জাতি কিভাবে সমৃদ্ধ হবে। এবং প্রত্যেক অভিভাবক এটি বলেছেন যে তারা শিশু সন্তানকে নিয়ে আসেন তার শিকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে, যে তার অগ্রজরা আসলে কি ভূমিকা রেখে গিয়েছিল এই দেশের জন্য, এবং এই দেশটির যে মুক্ত বাতাসে যে শ্বাস নিচ্ছি আমরা, এবং একটি দেশ, একটি পতাকা আছে আমাদের, একটি জাতীয় সঙ্গীত আছে আমাদের, এই যে একটি স্বাধীন ভূখণ্ড, এই ভূখণ্ডটি যে কত কষ্টের বিনিময়ে পেয়েছে এই দেশের মানুষ। কারণ এটা হচ্ছে দাগ টেনে ভাগ হয়ে যাওয়া কোনো ভূখণ্ড না, এটা ছিনিয়ে নেওয়া, রক্তের বিনিময়ে ছিনিয়ে নেওয়া একটা ভূখণ্ড। তো সেই ইতিহাসটা আসলে তারা তরুণদেরকে দিতে চান, এবং যারা এই যে এখনও যারা বীর মুক্তিযোদ্ধা আছেন, যারা জীবিত আছেন, হয়তো পঙ্গু কিংবা শহীদ পরিবারগুলো, তারা কিন্তু ওই কথাটাই বারবার আমাদেরকে বলেন যে
মুক্তিযুদ্ধের যে ইতিহাস, সেই ইতিহাসগুলো যেন রাষ্ট্র আরো সুন্দর করে তরুণ প্রজন্মের কাছে উপস্থাপন করে। ঘাটতি রয়েছে আমাদের, এখানে সমালোচনার জায়গা রয়েছে, কাজ হয়েছে কিন্তু সমালোচনার জায়গা রয়েছে। মনির, আসলে এই সমালোচনা এবং সবচেয়ে বড় কথা জাতি হিসেবে আমাদের এগিয়ে যাওয়ার পথে আমাদের কি কি করা উচিত সেগুলোর কথা থাকবে, কিন্তু এই দিনটিকে বিশেষভাবে উদযাপনের যে আয়োজন, সেই আয়োজনটা কিন্তু আজকে সারা দিন ধরেই চলবে। আসলে অবশ্যই আপনি দেখতেই পাচ্ছেন যে সেই আয়োজন কিন্তু শুরু হয়েছে ভোর থেকেই, অর্থাৎ ভোরের যে প্রথম আলো ফুটেছে তার পরপরই কিন্তু যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে এবং সেই সঙ্গে নানা আয়োজন আমরা দেখছি। এরপরেই আজকে যে কুচকাওয়াজ হচ্ছে, যেটির জন্য আসলে অপেক্ষা করছেন অনেকেই এবং মনে নিয়ে নিতে হচ্ছে, কারণ আমাদের হাতে আর সময় নেই। আমরা আবারও ফিরবো এখানকার সর্বশেষ তথ্য নিয়ে। এখন আপাতত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি, সাতিলা শারমিন এবং আমার সহকর্মী মনির হোসেন। জাতীয় স্মৃতিসৌধ থেকে সরাসরি যুক্ত ছিলেন আমার দুই সহকর্মী সাতিলা শারমিন এবং মনির হোসেন। ৭১ আমাদের অস্তিত্বের মানচিত্র, আর ২৪ সেই মানচিত্রে শোষণ মুক্তির নতুন গর্জন, যা একে অপরের পরিপূরক। ইতিহাসের ধমনীতে মিশে থাকা শহীদদের আত্মত্যাগ কখনোই মুছে যাওয়ার নয়, বরং ২৪-এর বিপ্লব সেই মুক্তির চেতনাকেই পুনর্জন্ম দিয়েছে। এই দুই লড়াইয়ের মূল সুর অন্যায়ের বিরুদ্ধে আপোষহীনতা এবং জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা। ৭১-এর ভিত্তিতে দাঁড়িয়ে বৈষম্যহীন বাংলাদেশের পথ নির্দেশ করছে ২৪-এর আকাঙ্ক্ষা। শাহিনুর শাহিনের ক্যামেরায় রৌনক নিয়ন্তার প্রতিবেদন। সময় গড়িয়েছে ৫৫ বছর, বদলে গেছে রাস্তার মানচিত্র, পাল্টে গেছে কথা বলার ধরনও। তবে দৃশ্যপটের এই আমূল পরিবর্তনের মাঝেও আমাদের অস্তিত্বের আদি শিকড়টি আজও অপরিবর্তনীয়। ৭১ মানুষ গেলে আমার চোখের সামনে সব দেখা, কত জায়গায় কত মানুষ মারছে, কত ই করছে, আমি তো সব দেখছি। দেখা যদি আরেকজনের জিগায় জায়গা তুমি মারছে, জিগাতে মারে নেই, তাহলে আমি আর বিশ্বাস করবো। ৭১ থেকে ২৪ সময় বদলেছে রাজনীতির ব্যাকরণ, কিন্তু ইতিহাসের ধমনীতে যে রক্তের দাগ, কোনো নতুন ন্যারেটিভ তাকে মুছে দিতে পারে? আমাদের দেশের ভূখণ্ড পেয়েছি আমরা ৭১-এর যুদ্ধের মাধ্যমে, সুতরাং সেটার প্রেক্ষাপটটা ভিন্ন। আর ২৪-এর প্রেক্ষাপটটা হলো সেটাকে যে গত ১৭ বছর যে ফ্যাসিস্ট সরকার যেটাকে অবরুদ্ধ করে রেখেছিল। সরকার পতন আর রাষ্ট্র সৃষ্টি এক কথা নয়। ২৪-এর আন্দোলন ছিল একটি দুঃশাসনের দেয়াল ভাঙার গর্জন, কিন্তু ৭১ ছিল একটি জাতির অস্তিত্বের মহাকাব্য। একটি লড়াই ছিল ক্ষমতা ও অধিকারের ভারসাম্য ফেরানোর, আর অন্যটি ছিল মানচিত্র অর্জনের চূড়ান্ত লড়াই। দুটি সংগ্রামী যার যার মহিমায় সমুজ্জ্বল। আমরা দীর্ঘ স্বৈরশাসন থেকে বেরিয়েছি, মানুষের অর্থনৈতিকভাবে শোষণ করা হয়েছে, সেখান থেকে ২৪ আমাদেরকে মুক্তি দিয়েছে। কিন্তু ২৪ ৭১-এর সাথে তুলনীয় এটা কখনোই হওয়া উচিত না, কারণ ৭১ আমাদেরকে প্রথম ভূখণ্ডগত স্বাধীনতা, ৭১ আমাদেরকে প্রথম একটা জায়গা দিয়েছে যেখানে আমরা দাঁড়িয়েছি। তরুণদের মতেও ন্যারেটিভ বদলালে প্রেক্ষাপট পাল্টায়, কিন্তু সত্যের ডিএনএ বদলায় না। দেশের অস্তিত্বের প্রশ্নে সবার আগে ৭১। আমি জানি দুইটার আলাদা আলাদা গুরুত্ব আছে। ৭১ আমাদেরকে দেশ দিয়েছে, ২৪-এর যেই জুলাই আন্দোলনটা হয়েছে সেটা হয়েছিল স্টুডেন্টদের ধারা। এটা আমাদেরকে নিজের দেশটা আবার নিজের হাতে আনতে সাহায্য করেছে। যারা এটা নিয়ে এভাবে ভাবে যে এই দুইটাকে আমরা একসাথে মিলিয়ে দেখি, আসলে এখানে কোনো স্কোপই নাই। দুইটার যেই দূরত্ব সেটা অপরিসীম। ইতিহাসের পাতায় অনেক কাটাছেঁড়া হয়েছে। বলা হয় বয়ান বা ন্যারেটিভ বদলালে নাকি সত্যের রং চটে যায়, কিন্তু ৭১ কোনো গল্প নয় যে কেউ চাইলেই সেটা পাল্টে দিতে পারে। ৭১-২৪-এর বিরোধ বন্ধ না হলে দেশ পিছিয়ে যাবে এমন শঙ্কা বিশেষজ্ঞদের। যারা এই চেষ্টাটা করতেছে তারা আমার মনে হয় দেশের মধ্যে বিভাজন সৃষ্টির আরেকটা নতুন প্রয়াস তারা চালিয়ে যাচ্ছে। এই জায়গাটাকে সমাধান করতে না পারলে, সমঝোতায় না আসতে পারি, তাহলে আমরা জাতি হিসেবে আমরা বারবারই হোঁচট খেতে হবে। ওই জায়গাটা তৈরি করতে হবে যেন আমাদের কখনোই আর গণ অভ্যুত্থানের প্রয়োজন না পড়ে। বীরাঙ্গনার ত্যাগ আর শহীদের আর্তনাদ ঢাকা পড়ে না কোনো নতুন গল্পের আড়ালে। ইতিহাস আয়নার মতো, যতই ধুলো জমুক, স্বচ্ছ হলে সেখানে কেবল একটি চেহারাই ভেসে ওঠে, তার নাম বাংলাদেশ।
71 থেকে 24 সময় বদলেছে, দৃষ্টিভঙ্গি পাল্টেছে, কিন্তু আমাদের শেকড় বদলায়নি। 26শে মার্চ শুধু কেবলমাত্র একটি তারিখ নয়, এটি আমাদের অস্তিত্বের সেই বাতিঘর যা চিরকাল অমলিন। কারণ ন্যারেটিভ বদলালে প্রেক্ষাপট পাল্টায়, কিন্তু ইতিহাস বদলায় না। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের 133টি অধ্যাদেশের মধ্যে 113টি অধ্যাদেশ বিল আকারে উত্থাপনের জন্য একমত হয়েছে যাচাই বাছাই সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটি। 20টি অধ্যাদেশ নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। জুলাই সংক্রান্ত 4টি অধ্যাদেশে একমত সবাই, তবে দুদক, বিচার বিভাগ, গণভোট ও পুলিশ সংস্কার অধ্যাদেশ বাতিল চায় বিএনপি। জামাতের এমন বক্তব্যকে অসত্য বলছে সরকারি দল। জামাত বলছে জুলাই বিরোধী কোনো কিছু মেনে নেবে না তারা। এর পূর্বে আপনি 2টা কমিটি গঠন করবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিনেই আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অন্তর্বর্তী সরকারের প্রণীত 133টি অধ্যাদেশ অনুমোদনের জন্য উত্থাপন করেন। সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025। ওই দিন অধ্যাদেশগুলো যাচাই বাছাইয়ের জন্য 13 সদস্যের একটি সংসদীয় বিশেষ কমিটি গঠন করা হয়, যার সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন। বুধবার বেলা 2টার পর সংসদের মন্ত্রিসভা কক্ষে বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক শুরু হয়। প্রায় 2 ঘন্টা ধরে চলে বৈঠক। আলোচনার পর সাংবাদিকদের মুখোমুখি বিশেষ কমিটির সদস্যরা। আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, কিছু অধ্যাদেশ অপরিবর্তিতভাবে বিল আকারে, কিছু সংশোধন আকারে উত্থাপন করা হবে, আর কিছু বাতিল করা হবে। আমাদের প্রায় সবগুলো অধ্যাদেশ নিয়ে কাজ করা হয়েছে। কয়েকটা আছে যেটা আমাদের আরো একটু থ্রেড বেয়ার ডিসকাশন দরকার। আশা করি 29 তারিখে আমাদের সবগুলো অধ্যাদেশের উপরে আমাদের পর্যালোচনা শেষ হবে। কিছু কিছু অধ্যাদেশের বিষয়ে কিছু সংশোধনী সহ বিল উত্থাপিত হবে, আর কিছু কিছু বিষয়ে একমত না হলে সেগুলো এই সেশনে ল্যাপস হয়ে যাবে। পরে যদি প্রয়োজন হয় সেটা বিল আকারে পরবর্তী সেশনে উত্থাপন করা যাবে। বিরোধী দলের নেতারা বলছেন অধিকাংশ অধ্যাদেশ নিয়েই একমত তারা। তবে দুদক, পুলিশ সংস্কার কমিশন, বিচার বিভাগ ও গণভোট সহ 20টি অধ্যাদেশ নিয়ে দ্বিমত তৈরি হয়েছে। 18 থেকে 20টি বিষয় ওনারা এখানে উত্থাপন করেছেন, আমরা একমত হইনি। দুর্নীতি দমন কমিশনের ব্যাপারে আমরা একমত হইনি। গণভোট বিল আনছেন ওনার এটা রহিতকরণের জন্য। বিশেষ কমিটির সভাপতি জানালেন, অধ্যাদেশগুলোর অনুমোদন পাওয়া বা না পাওয়া সংসদের উপর নির্ভরশীল। জামায়াতের দাবি অসত্য বলেও মন্তব্য করেন তিনি। ওনারা আজকেও কোনো বিষয়ে আপত্তি উত্থাপন করে নাই, কোনো সংশোধনী প্রস্তাব আনে নাই, এবং আমরাও সেই মর্মে কোনো রকম কোনো সিদ্ধান্ত গ্রহণ করি। প্রথম সংসদ অধিবেশনের 30 দিনের মধ্যেই অধ্যাদেশগুলোর অনুমোদনের বাধ্যবাধকতা রয়েছে। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। 26শে মার্চের রাঙানো সূর্য আর উৎসবের আবহে পুরো দেশ যখন বীর সন্তানদের স্মরণ করছে, তখনও এক বুক দীর্ঘশ্বাস আর অবহেলা নিয়ে বেঁচে আছেন অনেক মুক্তিযোদ্ধা। রাজনীতির গ্যাড়াকলে স্বাধীনতার 55 বছরেও রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি তাদের অনেকেই। বঞ্চনার গল্পটা কেবল মানুষের মাঝে সীমাবদ্ধ নয়, বরিশালে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত অনেক স্থাপনাও ক্ষতবিক্ষত। বিস্তারিত সুজয় দাসের তোলা ছবিতে, অপূর্ব রিপোর্টে। যেই হাতের আঙুল একসময় ট্রিগারে ছিল অটল, সেই হাতে মেলেনি রাষ্ট্রীয় মর্যাদার স্বীকৃতি। বলছি বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ফরিদ উদ্দিনের কথা, যিনি পূর্ব ভূতেরদিয়া গ্রামের 4 সহযোদ্ধাকে নিয়ে 71-এ ঝাঁপিয়ে পড়েছিলেন রণক্ষেত্রে। তার দাবি, মুক্তিযুদ্ধে ভারতের হাসনাবাদে প্রশিক্ষণ নেন। 9 নম্বর সেক্টর কমান্ডার মেজর এম এ জলিলের অধীনে যুদ্ধ করেন, আছে সেই সনদও। বাবুগঞ্জের কেদারপুর ইউনিয়ন কমান্ডের প্রত্যয়নপত্র সংরক্ষণে রেখেছেন সযত্নে। যুদ্ধ করে লাল সবুজের পতাকা, নিজস্ব মানচিত্র দেশ স্বাধীন করেছেন ঠিকই, কিন্তু 55 বছর পর অন্য এক যুদ্ধের মুখোমুখি হন তিনি। আজও তার নাম ওঠেনি রাষ্ট্রীয় তালিকায়। তার সহযোদ্ধারা রাষ্ট্রীয় মর্যাদা পেলেও জোটেনি ফরিদ উদ্দিনের কপালে। আমরা এখান থেকে ভারতের 4 জন লোকে গেছি, কিন্তু গেছি শুধু এই জন্য দেশকে স্বাধীন করার জন্য, বাংলা ভাষা টিকে রাখার জন্য, মা বোনের ইজ্জত টিকে রাখার জন্য। 2 ব্যক্তি, আমরা 2 ভাই, আমরা মুক্তিযুদ্ধে স্বাধীনতার প্রশংসা পাইয়েছি এবং আমরা ভাতাপ্রাপ্ত হয়েছি। এবং আর এক ব্যক্তি ফরিদ আলম, সে আন পর্যন্ত হইতে পারে নাই। বাংলাদেশ স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু কোনো মর্যাদা, স্বাধীনতার মর্যাদা আমরা পাইনি।
রাষ্ট্রীয় তালিকায় নাম না ওঠার পেছনের কারণ হিসেবে ফরিদ উদ্দিনের ছেলে বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি হওয়ায় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ তাদের। এখন আদালতের দ্বারস্থ হয়েছেন তারা। এছাড়া বিগত সরকারের শাসনামলে অর্থ আর দলীয় প্রীতির কাছে মুক্তিযোদ্ধার সনদ বিক্রি হয়েছে বলেও অভিযোগ রয়েছে। যদিও যাচাই বাছাই কার্যক্রম শুরু হয়েছে বলে জানায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ। আমি চাই যে আমাদের দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি আমাদের বিষয়টা খুব ভালোভাবে দেখবেন, যে যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তারা যাতে তাদের প্রাপ্যটা ফিরে পায়। এই ধরনের কোনো অভিযোগ যদি আমাদের কাছে আসে, আমাদের তো ক্ষমতা আছে এটাকে পুনঃতদন্ত করার ব্যাপারে। এদিকে ২৪ 5 আগস্টে বরিশাল জেলার বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযুদ্ধ স্মৃতি বিজড়িত অবকাঠামো ভাঙচুরের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে বিএনপি সরকার ক্ষতিগ্রস্ত স্থাপনার তালিকা করে যথাযথ মর্যাদায় সংরক্ষণ করবে বলে জানান জেলা পরিষদের নবাগত প্রশাসক। যদি মুক্তিযুদ্ধের স্মৃতিতে আঘাত হয়েছে বা সেখানে তাদের যে সমস্ত আমাদের অবকাঠামো রয়েছে সেগুলি ভাঙচুর করা হয়েছে, আমরা অবশ্যই সেগুলি সুন্দরভাবে রিপেয়ার করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ। বরিশাল জেলায় তালিকাভুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা প্রায় ৮,০০০ জন। ক্ষমতার পট পরিবর্তনে প্রকৃত মুক্তিযোদ্ধার পাশাপাশি একাধিকবার ভুয়া মুক্তিযোদ্ধাও তালিকাভুক্ত হয়েছেন বলে অভিযোগ আছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। চট্টগ্রামের ফৌজদারহাটে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, ট্রেন চলাচল বন্ধ। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী শফিকুল আলম, যুক্ত হচ্ছে তার সঙ্গে। এখনো পর্যন্ত জ্বলছে, সেটি নেবানোর চেষ্টা করছে। ভেতরে একটি বগিতে আগুন জ্বলছে, আসলে সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। সেই বগির ভেতরে যে এখনো কয়েকটি বগির আগুন নেভাতে পারলেও কিন্তু একটি বগির ভেতরে আগুন এখনো পর্যন্ত দাও দাও করে জ্বলছে। চট্টগ্রামের এই যে ভাটিয়ালি যে বিএমই গেট, সেখানে কিন্তু ঠিক ৭টার দিকে কিন্তু আগুন লাগে। অনেকগুলো বগি ছিল, সেখান থেকে দুটি বগি বিচ্ছিন্ন হয়ে কিন্তু দুটি বগিতে আগুন জ্বলেছে। আমরা এই মুহূর্তে সেই আগুনের দৃশ্য একটু দেখানোর চেষ্টা করছি। ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ইতিমধ্যে এসে সে আগুন নেভানোর চেষ্টা করছে। তবে পেছন থেকে দুটি বগির, অর্থাৎ সামনের দিকে দুটি বগির আমরা আগুনের দৃশ্য দেখতে পাচ্ছি। তবে পেছনে যে বগিগুলো রয়েছে সেগুলোতে আগুন লাগেনি এখনো পর্যন্ত। তবে একটি বগিতে আগুন তারা নিভিয়েছে এবং এই মুহূর্তে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু যোগ দিয়েছে সেই উদ্ধার কাজে এবং ফায়ার সার্ভিসের সদস্যরাও কিন্তু রয়েছে। তবে যে যাত্রীগুলো রয়েছে তারা কিন্তু কোনো হতাহত হয়নি, তারা কিন্তু দ্রুত সময়ের মধ্যে সেই যাত্রীরা কিন্তু ট্রেন থেকে নেমে গিয়েছে এবং কোনো হতাহত। বেশ কয়েকজন যাত্রীর সাথে আমরা কথা বলেছিলাম। এটি কিন্তু ঠিক ৭টার দিকে কিন্তু এই ঘটনা ঘটে, যেটি চট্টলা এক্সপ্রেস, যে কি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে কিন্তু এই ট্রেনটি যাচ্ছিলেন। তারা আসলে বলা হয়েছিল ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ইঞ্জিনে কিন্তু আগুন লেগেছে। আমরা এই মুহূর্তে আসলে দেখতে পাচ্ছি বেশ কয়েকটি বগিতেও কিন্তু আগুন দেখা যাচ্ছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এই আগুন নেভানোর চেষ্টা করছে। ঠিক ৭টার দিকে এই ঘটনাটি ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। এই যে আসলে সারা দেশে বিভিন্ন জায়গায় যে দুর্ঘটনা ঘটছে, গতকালে কিন্তু মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে। এই যে দৌলতদিয়া ফেরি ঘাটে যে একটি বাস খাদে ফেরি থেকে পড়ে গিয়ে মর্মান্তিক ঘটনা ঘটে, তার 12 ঘন্টা যেতে না যেতে কিন্তু আরেকটি বড় ধরনের যে দুর্ঘটনা ঘটে গেল। তবে এখন পর্যন্ত আমরা যে তথ্য আসলে পাচ্ছি ফায়ার সার্ভিস বিভিন্ন কর্তৃপক্ষ থেকে, এখন পর্যন্ত বড় ধরনের কোনো হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে দুটি বগি যে একেবারে পুড়ে ছাই হয়ে গেছে সেটি আসলে দেখা যাচ্ছে। একটি বগি আগুন নেভাতে পেরেছে, আরেকটি বগি এখনো পর্যন্ত। আপনার সকাল থেকে এখানে ছিলেন, আসলে কিভাবে আগুনটা লেগেছে আপনার কি দেখছেন? লেগেছে যে আপনার চলতি গাড়িতে হালকা হালকা করে ধরছে, ওইটা ধরার কারণে আমরা এলাকাবাসীর ডাক দিছি, ডাক দেওয়াতে ট্রেনটা স্লো করাতে অল্প থেকে এটা বাইরে গেছে। কয়টার দিকে? ঠিক কয়টার দিকে? এটা ঠিক 6:30 থেকে। যাত্রীরা কি অবস্থা? যাত্রী নিরাপত্তা আছে, সবাই চেয়ে আছে, একটা যাত্রীও ক্ষতি হয় নাই, কোনো কিছু হয় নাই, শুধু গাড়ির ক্ষতি হয়েছে। আপনি তো এখানে ছিলেন, আসলে আমি হচ্ছে ট্রেনের যাত্রী, আমি এই বগিতে ছিলাম, 30 নম্বর সিট আমার। তো হঠাৎ ট্রেনটা থেমে গেছে, আমরা তো আর ভিতর থেকে দেখতেছি না,
পরে বলতেছে যে ট্রেনে যারা কর্তব্যরত ছিল তারা বলতেছে যে আগুন লাগছে। পরে আমরা দ্রুত নেমে দেখছি এই জায়গাটাতে আগুন লাগছিল। পরে আগুনটা তীব্র বেড়ে গেছে। হ্যাঁ, পরে এদিক থেকে খুলে দিয়েছে, ট্রেন ওদিক দিয়ে গেছে। এরপরে ওটা খুলে দিয়ে আমরা যারা যাত্রী ছিলাম ঠেলে ট্রেনটাকে একটু এদিকে নিয়ে আসছিলাম। এরপরে এখানে বিএম এর ফাইট দিয়ে আমরা একটু দেখানোর চেষ্টা করি আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে পানিগুলো ছিটানো হচ্ছে সেই পানি ছিটানোর কারণেই কিন্তু আমরা সেখান থেকে আমরা এখনো দেখছি ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু উদ্ধার তৎপরতা অংশ নিয়েছে। প্রথমে পানি দিয়েছিল, এখন কিন্তু এক ধরনের কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে যেটির মাধ্যমে সেই আগুন নেভানোর চেষ্টা করছে। আপনারা তো সেখানে ছিলেন, একটু যদি কথা বলার চেষ্টা করি। একজন টি রয়েছেন, আসলে কিভাবে ঘটনাটি আমরা একটু সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে। ভোরের সময় আরও থাকছে। বিসিবি পরিচালক আসিফ আকবরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ ব্যবসায়িক পার্টনারের। রমনা থানায় জিডি করলেও মামলা নেয়নি পুলিশ। এবারে দেশের বাইরের খবর। ইরানকে বাস্তবতা মেনে পরাজয় স্বীকার করে চুক্তিতে যেতে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, নয়তো দেশটিতে আরও ভয়াবহ আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে হোয়াইট হাউস। তেহরান বলছে বিভিন্ন পক্ষের মাধ্যমে যুক্তরাষ্ট্র আলোচনার চেষ্টা চালাচ্ছে, তবে রাজনৈতিক সমঝোতায় পৌঁছাতে হলে স্থায়ীভাবে সংঘাত বন্ধে সম্মত হতে হবে। এদিকে সংলাপের কথা বললেও ইরানে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে তেল আবিব ও মধ্যপ্রাচ্যে পাল্টা হামলা চালাচ্ছে আইআরজিসি। এর মধ্যেই চাবাহার অঞ্চলে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। ইসরায়েলের সুরক্ষা ব্যবস্থা ভেদ করে বিভিন্ন স্থাপনায় আঘাত হানছে ইরানের ক্ষেপণাস্ত্র। তেহরানের দাবি, ডিমোনা ও হাইফায় চালানো হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলে হামলা চালিয়েছে হিজবুল্লাহ, তাদের রকেট মেতুনা, দাফনা এবং নাহারিয়া এলাকায় আঘাত এনেছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও প্রতিশোধমূলক হামলা অব্যাহত রেখেছে ইরান। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্কে ইরানি ড্রোন হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটি এবং দুবাই বিমানবন্দরের আশপাশেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আকাশপথেও বড় ধরনের সাফল্যের দাবি করেছে ইরান। চাবাহার অঞ্চলে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে আইআরজিসি, যদিও তাদের এমন দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ জানিয়েছেন, একটি আঞ্চলিক দেশের সহায়তায় ইরানের শত্রুরা দেশটির একটি দ্বীপ দখলের গভীর ষড়যন্ত্র করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী শত্রুপক্ষের প্রতিটি পদক্ষেপ গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ইসরায়েলি বিমান বাহিনী তেহরান সহ ইরানের বিভিন্ন শিল্পাঞ্চলে বিমান হামলা চালিয়েছে। ইরানের বেশ কিছু অস্ত্র ও ড্রোন তৈরির কারখানা লক্ষ্য করে কয়েক দফা বোমা বর্ষণের দাবি করেছে তেল আবিব। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তারা ইরানের সামরিক অবকাঠামো এবং সক্ষমতা লক্ষ্য করে বিধ্বংসী হামলা চালাচ্ছে। অন্যদিকে লেবানন সীমান্তে আগ্রাসন বহুগুণ বাড়িয়েছে নেতানিয়াহু সরকার। দেশটির দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলার খবর পাওয়া গেছে। এদিকে ইরানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফলপ্রসূ আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলাইন লেভিট। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান পরাজয় স্বীকার না করলে আরও ভয়াবহ হামলা চালানো হবে। But if Iran fails to accept the reality of the current moment, if they fail to understand that they have been defeated militarily and will continue to be, President Trump will ensure they are hit harder than they have ever been hit before. President Trump does not bluff, and he is prepared to unleash hell. Iran should not miscalculate again. তবে মার্কিন প্রশাসনের আলোচনার দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি স্পষ্ট জানিয়েছেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনো ধরনের আলোচনাই চলছে না। আরাকচি বলেন, যুক্তরাষ্ট্র বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে বার্তা পাঠাচ্ছে, তবে তাদের সঙ্গে কোনো আলোচনা হচ্ছে না। কোনো রাজনৈতিক সমঝোতায় পৌঁছাতে হলে ধ্বংসযজ্ঞের দায়ভার গ্রহণ এবং পুনর্গঠনের প্রতিশ্রুতি নিশ্চিত করতে হবে বলেও জানিয়েছেন আরাকচি। তারা এখন আলোচনা বা সমঝোতার কথা বলছে, এটাই আসলে তাদের পরাজয়ের স্বীকারোক্তি। তারা কি আগে নিঃশর্ত আত্মসমর্পণের দাবি জানায়নি? তাহলে এখন কেন আলোচনার কথা বলা হচ্ছে? এখানে আসলে কোনো আলোচনা চলছে না। আমরা যুদ্ধের অবসান চাই, তবে আমাদের শর্তে। এমনভাবে যুদ্ধ শেষ করতে চাই যাতে এটি আর কখনো পুনরাবৃত্তি না হয় এবং আমাদের শত্রুরা এমন শিক্ষা পায় যে ভবিষ্যতে ইরানের ওপর আক্রমণের কথাও যেন তারা কল্পনা না করে।
بنای مذاکره نداریم. এদিকে যুদ্ধের কারণে থমকে গেছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা IMO প্রধান জানিয়েছেন, সেখানে বর্তমানে 2000 জাহাজ এবং 20,000 নাবিক আটকা পড়ে এক চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। দীর্ঘ সময় জাহাজে আটকে থাকায় নাবিকদের মধ্যে মানসিক অবসাদ ও খাদ্যের অভাব দেখা দিয়েছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। এবারে খেলার খবর। বিসিবি পরিচালক আসিফ আকবরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের ঘোরতর অভিযোগ করেছেন তার ব্যবসায়িক পার্টনার সালাউদ্দিন রুমেল। রমনা থানায় জিডি করলেও মামলা নেওয়া হয়নি। প্রভাব খাটিয়ে মামলা নিতে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন তার বিরুদ্ধে। সমাধান না হলে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার কথা বলেছেন ভুক্তভোগী। কেন মামলা নেওয়া হয়নি এ বিষয়ে জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কথা বলতে রাজি হননি। 2024 5 আগস্ট পরবর্তী নানা কারণে আলোচনায় কণ্ঠশিল্পী আসিফ আকবর। বিতর্কিত বিসিবি নির্বাচনে পরিচালক হওয়ার পর আপত্তিকর মন্তব্য করে জন্ম দিয়েছেন একের পর এক সমালোচনার। এবার আসিফ আকবর আলোচনায় ঘোরতর অভিযোগে। বিসিবি পরিচালকের নামে অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছেন তার ব্যবসায়িক পার্টনার। 2009 সাল থেকে 14 সাল পর্যন্ত বিভিন্ন সময় সালাউদ্দিন রুমি পিজি হাসপাতালের অ্যানেস্থেশিয়া বিভাগের প্রধান ডাক্তার শাকিল সহ বেশ কয়েকজনের কাছ থেকে প্রায় 4 কোটি টাকা নেন আসিফ। কিছু টাকা ফেরত দিলেও প্রায় 2.5 কোটি টাকা ফেরত দেননি এই বোর্ড পরিচালক। আসিফ যখন 2009 সালে শেষ দিকে আসিফের কিছু টাকার দরকার হয়েছিল, প্রথমে 30 লাখ, পরে 5 লাখ টাকা, 5 লাখ টাকা বলছি তুমি তোমার কিস্তির টাকা দাও। পরে আরও 30 লাখ টাকা দিয়েছি। ডাক্তার শাকিল আহমদ অ্যানেস্থেসিয়ার বর্তমানে পিজির হেড, উনি আরেকজন ডাক্তার আছে, উনি দুজনে, একজন দিয়েছে 88 লাখ টাকা, আরেকজন 75 লাখ টাকা। আমরা তিনজনেরই 2,27,65,000 টাকা। এটা তো মানে তাকে দেওয়া। তার একটা ফ্ল্যাট সে 2014 সালে আসিফকে ফুল ফ্ল্যাটের টাকা দিয়েছে, তাকে ফ্ল্যাটে উঠতেও দেয় না, এবং যদি 10,000 টাকাও ভাড়া ধরে 14 বছর তাকে বাসা দেয় না। বিভিন্ন সময় টাকা চাইলে হুমকি দিয়েছেন আসিফ আকবর, এমন অভিযোগও তুলেছেন তিনি। শেষ পর্যায়ে 10 মার্চ রমনা থানায় সাধারণ ডায়েরি করেছেন এই ভুক্তভোগী। তবে মামলা করতে চাইলে তার কাছ থেকে নেওয়া হয়নি মামলা। 11 তারিখ সে আসিফ আকবর তার মোবাইল থেকে ডাক্তার শাকিলকে ফোন করেছে, শাকিল ভাই আমি একজন মন্ত্রীকে শেষ করে দিছি, একজন বাংলাদেশ ক্রিকেটারকে আমি শেষ করেছি, একজন গায়ককে শেষ করেছি, আর আপনি তো কি, আপনি আমাদের 1 টাকা নিতে পারবেন? 10 তারিখ থেকে আমি না হলে 20 বার আমি থানায় এসেছি, কালকে রাত্রে আমি থানায় এসেছি, এরা মামলা নিতে চাচ্ছে না। কুমিল্লাতে তার কাছে অনেকে টাকা পাও না, 62 জন মিলিয়ে আমরা একটা সমিতি করেছি, সমিতির টাকা সে দেয় না। কেন মামলা নেওয়া হয়নি সেই বিষয়ে জানতে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা বলতে গেলে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। বিষয়টি সুরাহার দাবিতে থানার সামনে অবস্থান করেন ভুক্তভোগী ব্যবসায়ী। আইনিভাবে সমাধান না হলে প্রধানমন্ত্রীর কাছে যাবেন বলেও জানিয়েছেন তিনি। আমরা তারেক জিয়াকে বলবো যে আমাদের জিনিসটা আপনি দেখুন, আমরা কি টাকা পাও না, টাকা পাও না। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। মহান স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে জাতি। তোপধ্বনির মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু। জাতীয় স্মৃতিসৌধের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। মহান স্বাধীনতা দিবসে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় বিএনপির। দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামাতের। দেশের সম্পদের প্রায় 1/4 1/ভাগ ধনীর হাতে। প্রতিনিয়ত যুদ্ধ মূল্যস্ফীতির সঙ্গে। অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিতে নতুন কৌশল অবলম্বনের পরামর্শ বিশেষজ্ঞের। ফেরিতে ওঠার সময় পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার। মিলল 23 জনের মরদেহ। এখনও নিখোঁজ অনেকে। 2টি তদন্ত কমিটি গঠন। পরিবারের শোকের ছায়া। এবং 113টি অধ্যাদেশ নিয়ে একমত সংসদীয় বিশেষ কমিটি। 20টি বিষয়ে হবে ফের আলোচনা। সংবিধান ও জুলাই সনদকে প্রাধান্য দিয়েই যাচাই বাছাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংসদ। এ ছিল ভোরের সময়। সকালের সময় নিয়ে সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। রোজা, আপনাকে ধন্যবাদ। সকালের সময় নিয়ে ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন সময়ের।